তাহলে আজকে আমাদের আলোচনা হবে যে ওয়েভ পার্টিকেল ডুয়েলিটি। এই ওয়েভ পার্টিকেল ডুয়েলিটি এই যে কনসেপ্টটা, এই কনসেপ্টটা হচ্ছে প্রথম 1924 সালে বিজ্ঞানী ডিবগলি ডিবগলির ডিইটা কিন্তু ছোট হাতের, হ্যাঁ, আর ব্রগলির ও এর মাথায় দুটো পুটকি থাকে। তিনি প্রথমে এই কনসেপ্টটাকে নিয়ে আসেন আর কি, ডিবগলির ওয়েভ পার্টিকেল ডুয়েলিটি। আচ্ছা, ব্যাপারটা হচ্ছে যে আমরা এর আগে যে দুটো এক্সপেরিমেন্ট করলাম, মানে ফটো ইলেকট্রিক এবং কম্পটন এফেক্ট, তার যে এক্সপ্লেনেশনটা হলো, সেখানে আলটিমেটলি কি জিনিসটা বেরিয়ে এসেছে, যে তুমি যেটা দেখতে পেয়েছো যে সকল যে পার্টিকেল বা কর্পাসকুলার অ্যাসপেক্ট অফ লাইট আর কি, সেটা বেসিক্যালি তোমার রিভিলড হয়েছে। মানে লাইট, সেটাকে চিরকাল মানে সে নিউটনের কর্পাসকুলার থিওরি বাদ দিলে বাকি যে সময়টা জুড়ে তোমার হাইগেনসের হাইগেন, ফ্রেসনেল এবং ইয়াং তাদের যে ওয়েভ থিওরি বা ম্যাক্সওয়েলের ওয়েভ থিওরি, সেই জায়গায় লাইটটাকে একটা ওয়েভ হিসেবে ভাবা হতো। কিন্তু ফটো ইলেকট্রিক এবং কম্পিউটার এফেক্ট দুটো এক্সপেরিমেন্ট, সেখান থেকে জাস্ট এইটুকু জিনিস রিভিলড হলো যে না, লাইট তার একটা কর্পাসকুলার বা পার্টিকেলের ক্যারেক্টার আছে। তার মানে যেটা, মানে 1923 সালে যখন কম্পটন এফেক্ট হলো, তখন ডিবগলি তিনি এই জিনিসটা খুব ক্লোজলি অবজার্ভ করলেন। সেটা হচ্ছে এই যে লাইট হ্যাজ এ ডুয়েল ক্যারেক্টার। মানে আমি অন্যভাবে বলতে পারি যে দেয়ার আর সাম এক্সপেরিমেন্ট, আমি একটু আগে থেকে শুরু করি। দেয়ার আর সাম এক্সপেরিমেন্ট where light behaves as a wave। আচ্ছা, কোন কোন এক্সপেরিমেন্ট? যেমন ধরো তুমি যদি ইন্টারফেয়ারেন্স ব্যাখ্যা করতে চাও, তুমি যদি ডিফ্র্যাকশন ব্যাখ্যা করতে চাও, তুমি যদি পোলারাইজেশন ব্যাখ্যা করতে চাও, হ্যাঁ, ডিফ্র্যাকশন, ইন্টারফেয়ারেন্স, পোলারাইজেশন, বিভিন্ন ফেনোমেননতে লাইট কিন্তু সে বেসিক্যালি ওয়েভের মতো বিহেভ করছে। আবার দেখো, দেয়ার আর সাম আদার এক্সপেরিমেন্ট যেখানে লাইট কিন্তু পার্টিকেলের মতো বিহেভ করছে, যেমন তোমার ফটো ইলেকট্রিক, কম্পিউটার এফেক্ট ইত্যাদি। দেয়ার আর সাম আদার এক্সপেরিমেন্ট where light behaves as a particle, and there are some other experiments where light behaves as a particle। কিছু এক্সপেরিমেন্ট আছে যেখানে কিন্তু লাইট তোমার পার্টিকেলের মতো বিহেভ করছে। এক্সাম্পল কি, আমরা এই দুটো এক্সপেরিমেন্ট অলরেডি পড়লাম পরপর দুটো ক্লাসে। একটা হচ্ছে তোমার ফটো ইলেকট্রিক এফেক্ট, একটা হচ্ছে কম্পটন এফেক্ট। এই, তাহলে দেখো, তাহলে কিছু এক্সপেরিমেন্টে লাইট ওয়েভের মতো বিহেভ করছে, কিছু কিছু এক্সপেরিমেন্টে লাইট তোমার পার্টিকেলের মতো বিহেভ করছে। তাহলে এইখান থেকে আমি একটা কনক্লুশন ড্র করতে পারি। সেটা কি? কনক্লুশনটা হচ্ছে যে লাইট হ্যাজ এ ডুয়েল ক্যারেক্টার, লাইট একটা দ্বৈত সত্তা আছে, লাইট হ্যাজ এ ডুয়েল ক্যারেক্টার। হ্যাঁ, মানে কিছু কিছু এক্সপেরিমেন্টে সে ওয়েভের মতো বিহেভ করছে, কিছু কিছু এক্সপেরিমেন্টে সে পার্টিকেলের মতো বিহেভ করছে। তো সেইখান থেকে আমি যেটা বলতে পারছি, লাইট একটা দ্বৈত সত্তা আছে। হ্যাঁ, এইটা। তাহলে কারা কারা? না, ওয়েভ অ্যান্ড পার্টিকেল। এইটা কিন্তু অলরেডি দেখো এস্টাবলিশড হয়ে গেছে। হ্যাঁ, এবং যেটা ইম্পর্টেন্ট পয়েন্ট, যে তুমি যখন লাইটকে, লাইট অ্যাজ ওয়েভ যখন কনসিডার করছো, তখন তার সঙ্গে যে এনার্জিটা, এই ইটা, হ্যাঁ, মানে তার সঙ্গে লাইটকে যখন তুমি ওয়েভ হিসেবে কনসিডার করছো, তখন তোমার মানে ইটা, মানে এইচটাকে তুমি জাস্ট এইভাবে লিখতে পারো। মানে আচ্ছা, এইভাবে মানে বললে হয়তো ভুল হবে, তার তুলনায় আমি অন্যভাবে বলি, এটা হয়তো অন্যভাবে বুঝতে সুবিধা হবে। দাঁড়া এক সেকেন্ড। আচ্ছা, একটা জিনিস খেয়াল করো যে ওয়েভ যদি কেউ হয় না, তাহলে তার কোন একটা প্রপার্টি, এনার্জি, তাকে তুমি ওয়েভ লেন্থের টার্মসে বা ফ্রিকোয়েন্সির টার্মসে এক্সপ্রেস করতে পারবে। আবার উল্টো দিকে যদি কেউ পার্টিকেল হয়, তাহলে না তার এনার্জি বা কিছুকে তুমি জাস্ট মোমেন্টাম দিয়ে রিপ্রেজেন্ট করতে পারবে। তুমি এটা খেয়াল করে দেখো যে যখন তুমি মানে আইনস্টাইনের যে ফটো ইলেকট্রিক এফেক্ট, তাতে তোমার এনার্জিটাকে তুমি এইচ নিউ বা এইচ সি বাই ল্যামডা
এইরকম ভাবে তুমি লিখতে পারো এনার্জিটা ইকুয়াল টু এইচ নিউ বা এইচ সি বাই ল্যামডা। আবার তুমি দেখো যে সকল যেটা আইনস্টাইনের আইনস্টাইনের যে রিলেটিভিটি কি বলছিল না, ই স্কোয়ার ইকুয়াল টু পি স্কোয়ার সি স্কোয়ার প্লাস এম জিরো স্কোয়ার সি টু দি পাওয়ার 4। তো সেখান থেকে তোমার এনার্জিটা যেটা দাঁড়াচ্ছিল সেটা হচ্ছে রুট ওভার অফ পি স্কোয়ার সি স্কোয়ার প্লাস এম জিরো স্কোয়ার সি টু দি পাওয়ার 4। এটা মানে এম জিরো যেখানে রেস্ট মাস, এটা ধরো 2 নম্বর ইকুয়েশন। মানে এটা হচ্ছে আইনস্টাইনের রিলেটিভিস্টিক ইকুয়েশন আর এটা হচ্ছে ফটোইলেকট্রিক এফেক্টের ইকুয়েশন। তাহলে এবারে দেখো এই ফর ফোটন যদি কনসিডার করো তার রেস্ট মাস এম জিরো, সেটা বেসিক্যালি জিরো হয়ে যাচ্ছে বলে এনার্জিটা কি হচ্ছিল না, এনার্জিটা হচ্ছে তোমার পিসি হয়ে যাচ্ছিল। এটা ধরো 3 নম্বর ইকুয়েশন। তাহলে ফোটনের জন্য এনার্জি তুমি পিসি হিসেবে লিখতে পারছো, আবার সেই ফোটনের জন্য এনার্জিটাকে তুমি এইচ বি বা এইচ সি বাই ল্যামডা হিসেবে লিখতে পারছো। তাহলে এইখান থেকে দেখো ফ্রম ইকুয়েশন 1 and 3 তুমি কি লিখতে পারছো, দেখো এইচ সি বাই ল্যামডা এটা তোমার পি ইন্টু সি হয়ে যাচ্ছে। সেখান থেকে পিটা ছিল হচ্ছে এইচ ওভার ল্যামডা, এবং এটাই দেখো কম্পটন এফেক্ট থেকে ইউজ হয়েছে। তার মানে যেটা লাইট, যাকে তুমি কখনো ওয়েভ হিসেবে ভাবতে পারছো কখনো পার্টিকেল হিসেবে ভাবতে পারছো, অর্থাৎ তার একটা ডুয়েল ক্যারেক্টার আছে, এবং ডুয়েল ক্যারেক্টারটাকে বোঝানোর যেটা রাস্তা সেটা হচ্ছে তার মোমেন্টাম এবং ওয়েভ লেন্থের মধ্যে একটা সম্পর্ক থাকা। জাস্ট ওয়েভ লেন্থটা বেসিক্যালি ওয়েভ ক্যারেক্টার রিপ্রেজেন্ট করে, মোমেন্টামটা তার পার্টিকেল ক্যারেক্টার রিপ্রেজেন্ট করতে করে, এবং ওয়েভ লেন্থ এবং মোমেন্টামের মধ্যে সম্পর্কটা হচ্ছে এই পি ইকুয়াল টু তোমার এইচ ওভার ল্যামডা। ঠিক আছে। আচ্ছা, এইটা যেটা বলা হলো এইটার সঙ্গে কিন্তু পার্টিকেল মানে এটার সঙ্গে তোমার মানে একটা পার্টিকেল তার সঙ্গে যে অ্যাসোসিয়েটেড ওয়েভ তার কিন্তু সম্পর্ক নেই। এখানে যেটা বলা হচ্ছে যেটাকে তুমি এতদিন ওয়েভ হিসেবে জানছে তার সঙ্গে অ্যাসোসিয়েটেড যে পার্টিকেল বিহেভিয়ার, যেটা সেই পার্টিকেল বিহেভিয়ারটা তার মাস দিয়ে আমি বুঝবো না, তার মোমেন্টাম দিয়ে বুঝবো, এবং সেই মোমেন্টামটা পি ইকুয়াল টু এইচ ওভার ল্যামডা। দেখো এইটা ধরে নিয়ে কিন্তু তোমাকে কম্পটন এফেক্ট করতে হয়েছে, এবং কম্পটন এফেক্টের যে ধরনের এক্সপেরিমেন্টাল অবজারভেশন গুলো পাওয়া গিয়েছিল সেই এক্সপেরিমেন্টাল অবজারভেশন গুলোকে এক্সপ্লেন করতে হয়েছে। ঠিক আছে। আচ্ছা, এবারে কথাটা হচ্ছে যে 1924 সালে ডিবগলি একটা ইম্পর্টেন্ট জিনিস ভাবলেন। ডিবগলি কি ভাবছে, ডিবগলি ভাবছে যে ধরো এক্স রে, ফর এক্সাম্পল, তাকে আমি চিরকাল ওয়েভ হিসেবে জানতাম, এটা একটা ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন বা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, সেইটা জানতাম। তার নাকি পার্টিকেল ক্যারেক্টার, কম্পটন এফেক্ট এক্সপ্লেন করার জন্য তোমাকে ধরতে হচ্ছে কি তার নাকি একটা পার্টিকেল ক্যারেক্টার আছে। এবারে কথাটা হচ্ছে যে ইলেকট্রন, সেটাকে মানুষ এতদিন ধরে পার্টিকেল হিসেবে জানে। মানে 1895 সালে বিজ্ঞানী রনজেন তিনি এক্স রে আবিষ্কার করেছেন, এবং এক্স রে ছিল একটা ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন। আর 1895 সালে, আর 1897 সালে স্যার জে থমসন তিনি ইলেকট্রন আবিষ্কার করেছেন, এবং বলছেন কি না ইলেকট্রন একটা ফান্ডামেন্টাল ম্যাসিভ পার্টিকেল, যেটার একটা ফিক্সড মাস আছে, যার একটা চার্জ আছে, ইত্যাদি ইত্যাদি। ডিবগলি ভাবলেন যে এক্স রে, যাকে আমি এতদিন ধরে ওয়েভ হিসেবে জানতাম, তার যদি পার্টিকেল ক্যারেক্টার থাকে, তাহলে ইলেকট্রন, যাকে আমি একদিন পার্টিকেল হিসেবে ভাবি, তার ওয়েভ ক্যারেক্টার থাকতে আপত্তিটা কোথায়। তাহলে তিনি কি ভাবছেন, তিনি যেটা ভাবছেন যে যে ইফ এক্স রে which was considered as an wave has particle character, then why not electron which was considered as a particle which was considered as a particle can have a wave character. এটা খুব মানে কি বলবো, একটা সাধারণ বুদ্ধিমান ছেলে যেরকম মনে হবে আর কি, তাই তো। এক্স রে এতদিন ধরে আমি তাকে ওয়েভ হিসেবে জানতাম, কম্পটন এফেক্টে তাকে নাকি ধরে নিতে হচ্ছে ওটা একটা পার্টিকেল, একটা পার্টিকেলের ক্যারেক্টার আছে। আচ্ছা, একটু ধরতে রে, একটু ধরতে, কি হলো রে? এমনি তোকে পকেটে নেই তো? ঠিক আছে, হ্যাঁ, যেটা বলছিলাম দেখো, যেটা হচ্ছে যে
তাহলে যেটা দেখো, এটা সাধারণ বুদ্ধিমান লোকে যেরকম করে ভাববে সেটা হচ্ছে যে এক্স রে যেটা এতদিন ধরে মানুষ ওয়েভ হিসেবে ভাবতো, সেই মতো করে ধরো, আমি যদি অ্যাজ ফর এক্সাম্পল 1912 সালে যখন তোমার ব্র্যাগস এবং লাও তারা তোমার এক্স রে ডিফ্র্যাকশন এক্সপেরিমেন্ট করেছিলেন, সেখানে তো একটা ক্রিস্টাল সেখানে এক্স রে পাঠানো হচ্ছে, সে ডিফ্র্যাকশন প্যাটার্ন দেখাচ্ছে, সেখানে তো এক্স এর ওয়েভ ক্যারেক্টারটাই কাজে লেগেছে। তার মানে বেসিক্যালি মানে এক্স রে যে একটা ওয়েভ সেটা একদম এক্সপেরিমেন্টালি প্রুভড, তার এনাফ ডিরেক্ট ইনডিরেক্ট এভিডেন্সেস আছে। এবার সেই এক্স রেটাকে কম্পটন কি বলছে না ওটা একটা পার্টিকেল, তার একটা মোমেন্টাম আছে, নাহলে কম্পটন এফেক্ট এক্সপ্লেন করা যাচ্ছে না। কবে বলছে না 1923 সালে। তাহলে সেই সময়ে যারা কন্টেম্পোরারি রিসার্চের সাথে যুক্ত বা রিসার্চে কি সব হচ্ছে সেই খেয়ালটা রাখে, তার ইমিডিয়েট কি মনে হবে, যা বাবা এক্স রে সেটা আমি একদিন ওয়েভ জানতাম, তার নাকি পার্টিকেল ক্যারেক্টার আছে, তাহলে এর তো কদিন পরে লোকে বলবে যে ইলেকট্রন সেটা একটা ফান্ডামেন্টাল পার্টিকেল, তার জন্য 1900 ধরো ধরো মানে তোমার থমসন নোবেল পেয়ে গেছে, 1922 সালে হচ্ছে তোমার বোর নোবেল পেয়ে গেছে ইলেকট্রনটাকে পার্টিকেল ধরে নিয়ে, যে ইলেকট্রনটা নাকি নিউক্লিয়াসের চারিদিকে একটা পার্টিকেলের মতো ঘুরছে একটা সার্কুলার অরবিটে। তাহলে 1922 সালে ইলেকট্রনটা পার্টিকেল, এটা প্রতিপন্ন মানে এটা বেসিক্যালি দেখানোর জন্য বা মানে ইলেকট্রনটাকে পার্টিকেল ধরে বোর থিওরি এক্সপ্লেন করার জন্য বোর নোবেল পাচ্ছে। আবার 1923 সালে দেখো মানে কম্পটন একটা কম্পটন এফেক্ট দিচ্ছে, সেখানে তিনি আবার এক্স রেটা যেটাকে তিনি একদিন ওয়েভ হিসেবে ভাবতেন সেটাকে জাস্ট পার্টিকেল হিসেবে ভেবে নিচ্ছে। মানে মানে ইলেকট্রন এক্স রে এই দুটো কাজ কিন্তু একদিন সঙ্গে সঙ্গে লোকে ভাবছে। তো তখন ডিবগলির এটা ভাবাটা খুব স্বাভাবিক, যে মানে ভাবে মানে মজা করেই সে ভাবতে পারে যে তাহলে ইলেকট্রন যেটাকে আমি একদিন পার্টিকেল হিসেবে ভাবতাম তার তাহলে ওয়েভ ক্যারেক্টার থাকতে আপত্তি করে। এবং শুধু তাই না, তিনি এইখান থেকে একটা পস্টুলেট দিয়ে দিলেন। তিনি পস্টুলেট দিলেন, তিনি বললেন শুধু ইলেকট্রন না, যে কোনো পার্টিকেল, হ্যাঁ, সে যদি মুভ করে তার সঙ্গে অ্যাসোসিয়েটেড একটা মোমেন্টাম যদি থাকে তাহলে তার সঙ্গে একটা তোমার ওয়েভ ক্যারেক্টার থাকবে, এবং ওয়েভ লেন্থটা কি হবে তিনি বলেও দিলেন। তিনি এটা বললেন কি যে ফর এভরি মুভিং পার্টিকেল there is an associated wave called the matter wave, and the wavelength of this matter wave, সেটা ল্যামডাটা, সেই ল্যামডাটা কত বললেন না h/mv বা h/p, ঠিক আছে, এইটা তিনি বললেন। তাহলে এটাই হচ্ছে তোমার সকল ডিবগলির হাইপোথিসিস। এটা কিন্তু তখন প্রুফ টুফ কিছু করা হচ্ছে না, ডিবগলির হাইপোথিসিস। এই জায়গাটা ভালো করে বোঝার চেষ্টা করো। মানে তোমার লাইট বা অ্যাজ ফর এক্সাম্পল এক্স রে, তার যে ওয়েভ ক্যারেক্টার এবং পার্টিকেল ক্যারেক্টার দুটোই থাকতে পারে সেটা মোটামুটি ভাবে এস্টাবলিশড হয়ে গেছে। মানে ডিফ্র্যাকশন, ইন্টারফারেন্স, পোলারাইজেশন এই সমস্ত ফেনোমেননতে একটা এক্স রে সে বেসিক্যালি ওয়েভের মতো বিহেভ করছে, আবার কম্পটন এফেক্টে এক্স রে পার্টিকেলের মতো বিহেভ করলো, অর্থাৎ এক্স রে ডুয়েল ক্যারেক্টার আছে। এবারে ডিবগলি যেটা ভাবলেন এক্স রে যেটাকে আমি একদিন ওয়েভ হিসেবে ভাবতাম তার যদি পার্টিকেল ক্যারেক্টার থাকতে পারে, তাহলে ইলেকট্রন যাকে আমি একদিন পার্টিকেল হিসেবে ভাবি তার ওয়েভ ক্যারেক্টার থাকতে আপত্তিকর। এবং সেইখান থেকে তিনি একটা পস্টুলেট দিলেন, সেটা হচ্ছে এই যে যে শুধুমাত্র ইলেকট্রন কেন, যে কোনো ম্যাসিভ পার্টিকেল সে যদি মুভ করে তার সঙ্গে অ্যাসোসিয়েটেড একটা মোমেন্টাম থাকবে এবং সেটা একটা ওয়েভ ক্যারেক্টার থাকবে, এবং সেই ওয়েভ লেন্থ অ্যাসোসিয়েটেড টু দিস ওয়েভ সেটা হচ্ছে তোমার ল্যামডা ইকুয়াল টু h/mv বা h/p, এবং সেই ওয়েভটার নাম দেওয়া হচ্ছে ম্যাটার ওয়েভ। আচ্ছা, তো বলে তো দিল, এবারে বলে দিলে লোকে মানবে কেন? তখন অটোমেটিক্যালি কতগুলো কোশ্চেন চলে আসবে। কতগুলো কোশ্চেন হচ্ছে, আচ্ছা তুমি দেখো এই যে তুমি বলছো যে এই যে ল্যামডাটা h/mv বা h/p তার জাস্টিফিকেশন কি? তুমি যদি বলো, মানে তুমি যদি এইভাবে দাবি করো যে ইফ ইলেকট্রন হ্যাজ এ ওয়েভ ক্যারেক্টার, মানে আমি এই যে এইটা কি করে এলো একটু বোঝার চেষ্টা করতে হবে। তো যে ওয়েভলেন্থটা, দেখো একটা জিনিস তুমি এখানে বুঝতে পারছো যে ফোটনের সঙ্গে ওয়েভলেন্থ এবং মোমেন্টামের সম্পর্ক p ইকুয়াল টু h/ল্যামডা। ল্যামডাটা এদিকে এনে পিটাকে এদিকে যদি সরিয়ে দাও তাহলে ল্যামডা ইকুয়াল টু h/p হয়ে যাচ্ছে, আর পিটা হচ্ছে mv। সেই মতো করে কেউ ভাবতেই পারে, কিন্তু এত তো সহজ ব্যাপারটা নয়। তার মানে কোশ্চেনটা তোমাকে এইরকম ভাবে ভাবতে পারে যে ইফ ইলেকট্রন হ্যাজ এ ওয়েভ ক্যারেক্টার দেন হোয়াট
শুড বি ইটস ওয়েভলেন্থ, তার ওয়েভলেন্থটা কেমন হওয়া উচিত। তুমি মনে মনে ভাবো যে ইলেকট্রনটার নাকি একটা ওয়েভ ক্যারেক্টার আছে বলছে, তাহলে ওয়েভ ক্যারেক্টার যদি থাকে তাহলে তার ওয়েভলেন্থটা কি হবে। আচ্ছা, তখন দিবকদি যেটা বললেন যে না, ওয়েভ ক্যারেক্টারটা এমন হতে হবে যাতে করে বোর্ডস কোয়ান্টাইজেশন রুলটা স্যাটিসফাইড হয়। কারণ বোর্ড ধরো ইলেকট্রনটাকে পার্টিকেল হিসেবে ধরে, সেই ইলেকট্রনটা একটা সার্কুলার অরবিটে নিউক্লিয়াসের চারিদিকে ঘুরছে এইরকম ভাবে ধরে নিয়ে তিনি তো বোর সাহেব তো বোর থিওরি দিয়েছেন, এবং বোর থিওরি তোমার ওয়ান অফ দ্য মোস্ট সাকসেসফুল থিওরি, যেটা হাইড্রোজেন অ্যাটম বা হাইড্রোজেন লাইফ ওয়ান ইলেকট্রন সিস্টেমের যে সমস্ত এক্সপেরিমেন্টাল অবজারভেশন ছিল, সেই এক্সপেরিমেন্টাল অবজারভেশন গুলোকে প্রায় সবই কারেক্টলি এক্সপ্লেন করতে পারছে। তাহলে আমি জাস্ট হঠাৎ করে সেই ইলেকট্রনটাকে যদি হঠাৎ করে ওয়েভ বলে দাবি করি, তাহলে তাকে তো বোর থিওরি এক্সপ্লেন করতে হবে। তখন যেটা ডিবগলি বললেন যে ওয়েভলেন্থ উইল বি সাচ দ্যাট যে বোর কোয়ান্টাইজেশন উইল বি স্যাটিসফাইড। তার মানে যেটা তিনি বললেন সেটা হচ্ছে এই যে ওয়েভলেন্থ অ্যাসোসিয়েটেড টু ইলেকট্রন should be such that wavelength associated to electron should be such that Bohr's quantization rule be satisfied। মানে এই এক্সপ্রেশনটা কিন্তু প্রথমেই আসছে না, তিনি বলছেন তাহলে ইলেকট্রনের সঙ্গে মানে এক্স এর যদি যেটা ওয়েভ তার যদি পার্টিকেল ক্যারেক্টার থাকে, তাহলে ইলেকট্রন একটা পার্টিকেল তার ওয়েভ ক্যারেক্টার থাকতে অসুবিধের কথা। তাহলে ফর দ্য টাইম ধরে নাও যে হ্যাঁ ইলেকট্রনের ওয়েভ ক্যারেক্টার আছে। এবার ওয়েভ ক্যারেক্টার যদি থাকে তাহলে তোমার বোর্স কোয়ান্টাইজেশন রুলে কি হবে, তিনি যেটা বলেন ওয়েভলেন্থ আমি এমনভাবে করবো যাতে করে হচ্ছে বোর্স কোয়ান্টাইজেশন রুলটা স্যাটিসফাইড হয়ে যায়। আচ্ছা, ব্যাপারটা কিরকম দেখো। তো দেখো যে যেটা কথা হচ্ছে যে তোমার যে এটাকে এক্সপ্লেন করার জন্য তিনি এটা ধরে নিলেন যে বোর থিওরিতে নিউক্লিয়াসকে কেন্দ্র করে এই যে কতগুলো সার্কুলার অরবিটে ইলেকট্রনটা ঘুরছে, এইটা সার্কুলার অরবিটে ইলেকট্রনটা ঘুরছে, একটা পার্টিকেল যা সিম্পলি মুভ করছে। এখন এটা পার্টিকেল নয়, এখন সেটাকে ওয়েভের মতো করে ভাবতে হবে। তাহলে ওয়েভের মতো করে তুমি ভাবো, হ্যাঁ, ধরো এই ইলেকট্রনটা এখন তোমার ওয়েভের মতো করে যদি যাবে, তাহলে তাহলে তুমি এরকম করে ছবিটাকে আঁকতে পারো। ইলেকট্রনটা পার্টিকেল নয়, ইলেকট্রনটা তোমার একটা ওয়েভের মতো। এরকম করে ভাবতে পারো, ঠিক আছে। তা দেখো যে তুমি পার্টিকেলটা না ভাবে যে ওয়েভের মতো করে যাচ্ছে। এবার তিনি বললেন যে ওই ওয়েভলেন্থ এমন হতে হবে যাতে করে উইদিন দ্য সার্কামফারেন্স অফ দ্য অরবিট দেয়ার মাস্ট ফিট সাম ইন্টিগ্রাল নাম্বার অফ ওয়েভস। তাহলে বোর থিওরিটাকে এক্সপ্লেন করার জন্য তিনি যেটা বললেন যে উইদিন দ্য সার্কামফারেন্স অফ দ্য অরবিট দেয়ার মাস্ট ফিট অ্যান ইন্টিগ্রাল নাম্বার অফ ওয়েভস। হ্যাঁ, মানে এটা এটা কেন দরকার না, টু হ্যাভ এ স্টেশনারি অরবিট, টু হ্যাভ এ to have a stationary orbit within the circumference of the orbit there must fit an integral number of waves। আসলে ব্যাপারটা হচ্ছে যে একটা ওয়েভ যদি ইন্টারফেয়ার করে, মানে কনস্ট্রাকটিভ বা ডিস্ট্রাকটিভ ইন্টারফেয়ারেন্স যদি হয়, তাহলে কনস্ট্রাকটিভ ইন্টারফেয়ারেন্স হলে তার অ্যামপ্লিটিউড বেড়ে যায়, অর্থাৎ এনার্জি বেড়ে যায়। আর ডিস্ট্রাকটিভ ইন্টারফেয়ারেন্স হলে অ্যামপ্লিটিউড কমে যায়, অর্থাৎ তোমার এনার্জিটা কমে যায়। ঠিক আছে, তাহলে ডিস্ট্রাকটিভ বা কনস্ট্রাকটিভ ইন্টারফেয়ারেন্স হলে কিন্তু এনার্জি দেওয়া নেওয়া ঘটবে। বোর থিওরিতে অরবিট গুলো স্টেশনারি অরবিট, অর্থাৎ কোন একটা ইলেকট্রন যখন কোন একটা অরবিটে ঘুরছে সে এনার্জি অ্যাবজর্ব করে না, এনার্জি এমিটও করে না। সেইটা গ্যারান্টেড তখনই হবে যখন হচ্ছে তোমার কোনো ইন্টারফেয়ারেন্স হবে না। ইন্টারফেয়ারেন্স তখনই হবে না যখন তোমার দেয়ার মাস্ট ফিট সাম ইন্টিগ্রাল নাম্বার অফ ওয়েভস উইদিন দ্য সার্কামফারেন্স অফ দ্য অরবিট। মানে এইটা তোমার অ্যালাউড আর কি, যেটা কথা, হ্যাঁ অ্যালাউড। এবং তার বদলে যদি কেউ এরকম করতো, এইরকম ভাবে জিনিসটাকে যদি করতো, ধরো 1 2 3 4, মানে আমি যদি এইরকম করে ছবিটাকে আঁকতাম, এরকম ধরো হচ্ছে, তাহলে এইখানে কি হচ্ছে দেখতে পাচ্ছ, ইন্টিগ্রাল নাম্বার অফ ওয়েভস ফিট করছে না, এটা হচ্ছে নট অ্যালাউড।
কারণ এটা যখন ঘোরাবে তখন ডেস্ট্রাফিক ইন্টারফারেন্স হবে, তাহলে এনার্জি ডিকে করে যাবে। তাহলে এটা কথা যেটা এইটা বললেন যে উইদিন দ্য সার্কামফারেন্স অফ দ্য অরবিট দেয়ার মাস্ট বি সাম ইন্টিগ্রাল নাম্বার অফ ওয়েভ। এটাকে তুমি সিম্বলিক্যালি লিখতে পারো ডি কিউ, সেটা হচ্ছে এন ইন্টু ল্যামডা, যেখানে কিউটা হচ্ছে তোমার একটা জেনারেলাইজ পজিশন কোঅর্ডিনেট, মানে কিউটা হচ্ছে তোমার এখানে একটা জেনারেলাইজ পজিশন কোঅর্ডিনেট। এবারে যদি তোমার একটা ক্লোজ পিরিয়ডিক অরবিট হয় তাহলে এটা টোটাল একটা পাথ রিপ্রেজেন্ট করে, আর এখানে এন এর ভ্যালুটা হচ্ছে 1 2 3 ডট 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 ডট, এটা হচ্ছে তোমার এন এর ভ্যালুটা। মানে বেসিক্যালি এটা দাঁড়াচ্ছে যে যে এই পার্টিকুলার কেসে মানে ফর হাইড্রোজেন অ্যাটম অর হাইড্রোজেন লাইক সিস্টেম, এই সাইক্লিক ইন্টিগ্রাল অফ ডি কিউ অর্থাৎ টোটাল যে সার্কেলটা আর কি, তার জন্য টোটাল পাথ কতটা হচ্ছে না, যদি রেডিয়াসটাকে তুমি আর বলে দাও তাহলে এইটা যা সিম্পলি 2 পাই আর, যেটা তোমার এন ইন্টু ল্যামডা হবে। তাহলে এইটা এই যে ধরে নেওয়াটা দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে এইটাকে তুমি একটা নাম দিতে পারো, এইটা হচ্ছে তোমার ডি ব্রগলিজ কোয়ান্টাইজেশন আর কি, ডি ব্রগলিজ কোয়ান্টাইজেশন রুল। দিস ইজ এ ডি ব্রগলিজ কোয়ান্টাইজেশন রুল। হ্যাঁ, সেটা বলছে সাইক্লিক ইন্টিগ্রাল অফ ডিকিউ ইকুয়াল টু এন ইন্টু ল্যামডা। আর হাইড্রোজেন অ্যাটম এই ধরনের প্রবলেমের ক্ষেত্রে তোমার টোটাল সার্কামফারেন্সটা হচ্ছে 2 পাই আর। এই যে বলেছে না উইদিন দ্য সার্কামফারেন্স অফ দ্য অরবিট দেয়ার মাস্ট বি সাম ইন্টিগ্রাল নাম্বার অফ ওয়েভ, 2 পাই আর ইকুয়াল টু এন ল্যামডা উইথ এনটা হতে হবে তোমার 1 2 3 ডট ডট ডট। তাহলে এইটা হচ্ছে ডি ব্রগলি অ্যাডিশনালি ধরে নিলেন। আর কি ধরে নিলেন? আর তো অলরেডি ছিল এগেন ফ্রম বোরস কোয়ান্টাইজেশন রুল। বোরস কোয়ান্টাইজেশন রুলটা কি? অ্যাঙ্গুলার মোমেন্টাম এমভিআর সেটা হচ্ছে তোমার এন ইন্টু এইচ ওভার 2 পাই উইথ এন ইকুয়াল টু 1 2 3 ডট 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 ডট। তাহলে এই ইকুয়েশনটাকে যদি তুমি 1 নম্বর ইকুয়েশন বলো, এই ইকুয়েশনটাকে যদি 2 নম্বর ইকুয়েশনে বলো, তাহলে ফ্রম ইকুয়েশন 1 and 2 তুমি কি পাচ্ছ? ফ্রম ইকুয়েশন 1 and 2, 1 and 2 দেখো তুমি এখান থেকে যা মানে বের করে ফেলতে পারো আর কি, মানে জাস্ট সিম্পলি এখানে ধরো 8টা এখান থেকে তুমি নিয়ে বসিয়ে দিলে সেরকম ভাবে তুমি করে নিতে পারো। বা এই ল্যামডাটা ধরো, ধরো তুমি ল্যামডাটা যেটা ছিল কত 2 পাই আর বাই বেসিক্যালি তোমার এন, 2 পাই আর বাই এন। আচ্ছা সেটা হয়ে যাচ্ছে কত 2 পাই আর, আর এন এর জায়গায় তুমি বসাচ্ছ কত, এন যদি বসাও তোমার 2 পাই ইন্টু এম ভি আর, উপরে তোমার এইচ হয়ে যাচ্ছে, দেখো সব কেটে কুটে যাচ্ছে, 2 পাই 2 পাই কেটে চলে গেল, আর আর কেটে চলে গেল, তো এইচ ওভার এমভি হচ্ছে। তার মানে হচ্ছে এইচ ওভার তোমার এমভি মানে হচ্ছে মোমেন্টাম। তার মানে দেখো ল্যামডাটা হয়ে যাচ্ছে এইচ ওভার তোমার মোমেন্টাম। তো দেখো এই যেটা আমরা এইখানে লিখেছিলাম যে একটা পার্টিকেল তার সঙ্গে যদি একটা ওয়েভ ক্যারেক্টার থাকে তাহলে সেই ওয়েভের ওয়েভলেন্থ ল্যামডাটা এইচ ওভার পি বা এইচ ওভার এমবি, সেটা কোথা থেকে এলো না, এলো বেসিক্যালি এইটা। দেখো এটা লোকে মুখস্থর মতো করে, এটা কিন্তু মুখস্থর মতো জিনিসই না। যেটা হচ্ছে তুমি সাধারণ বুদ্ধিটা চর্চা করো, সাধারণ বুদ্ধি দিয়ে যদি তোমাকে এই কাজটাকে করতে বললো, তোমাকে তুমি ধরো হঠাৎ তোমার একটা অলিক কল্পনা হয়েছে, ছোটবেলায় তো ওরকম অনেক কিছু মনে হয় যে ইলেকট্রনটা মনে হয় পার্টিকেল না, ইলেকট্রনটা মানে ওয়েভ। তো সঙ্গে সঙ্গে তোমায় বলবে আরে বাবা ইলেকট্রনটাকে তুমি ওয়েভ বলছো। হ্যাঁ, তোমার এই কদিন আগেই হচ্ছে বোর সাহেব হচ্ছে তোমার মানে বোর থিওরি দিয়েছে, সেটাকে ধরা হচ্ছে এই শতাব্দীর হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট সাকসেসফুল থিওরি, তার জন্য তাকে নোবেল দেওয়া হয়ে গেল গত বছর। হ্যাঁ, যেখানে বোরস কোয়ান্টাইজেশন রুল একটা আছে যেখানে বলা আছে অ্যাঙ্গুলার মোমেন্টামটা এইচ ওভার 2 পাই ইন্টিগ্রাল মাল্টিপল, সেটা কিসে যে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনটা কতগুলো সার্কুলার অরবিটে ঘুরছে, এবং সেই সার্কুলার অরবিটের রেডিয়াসটা পুরো ফিক্সড হতে হবে, এবং কি কোন কন্ডিশন দিয়ে ফিক্সড হবে যে সেই অরবিটে ঘুরলে তার নাকি অ্যাঙ্গুলার মোমেন্টামটা এইচ ওভার 2 পাই ইন্টিগ্রাল মাল্টিপল হবে। বাকিটা তো তোমার অ্যাজ ইউজুয়াল অঙ্কটা খুব সহজ। তাহলে এরকম একটা জিনিসে ধরে নিচ্ছে ইলেকট্রনটাকে পার্টিকেল ধরে, এবার তুমি হঠাৎ করে ইলেকট্রনকে যদি ওয়েভ বলো তাহলে তো কোয়ান্টাইজেশন রুলটা থাকবে, তো তুমি বলবে যে না হ্যাঁ আমি কোয়ান্টাইজেশন রুল স্টিল রাখতে পারি যদি আমি এরকম ধরে নিই যে তুই হ্যাভ স্টেশনারি অরবিট তার মাস্ট ফিট সাম ইন্টিগ্রাল নাম্বার অফ ওয়েভস উইদিন দ্য সার্কামফারেন্স অফ দ্য অরবিট। ঠিক আছে এটা। আচ্ছা এবারে নেক্সট কোশ্চেন অটোমেটিক্যালি আসবে, সেটা হচ্ছে ঠিক আছে তুমি না হয় বললে যে যে ইলেকট্রনটা তুমি ভাবছো সেই ইলেকট্রনটা সেটার নাকি একটা ওয়েভ ক্যারেক্টার আছে যার ওয়েভলেন্থটা ল্যামডা ইকুয়াল টু এইচ ওভার পি হবে, তাহলে না হয় আমি মেনে নিচ্ছি যে বোর কোয়ান্টাইজেশন রুলটা বেঁচে গেল।
এবারে কোশ্চেন হচ্ছে তাহলে এই যে ওয়েভটা, সেই ওয়েভটা কেমন ওয়েভ, আমরা যে টাইপের ওয়েভ দেখতে অভ্যস্ত সেই রকমের ওয়েভ না অন্য রকমের ওয়েভ। তবে নেক্সট কোশ্চেন যেটা আসে সেটা হচ্ছে এই যে হোয়াট ইজ দ্য নেচার অফ দ্য ওয়েভ অ্যাসোসিয়েটেড টু পার্টিকেল। পার্টিকেলের সঙ্গে অ্যাসোসিয়েটেড যে ওয়েভটা, সেই ওয়েভটা অ্যাকচুয়ালি কেমন, বা ম্যাটার ওয়েভ যেটা আমি বলছি, সেই ম্যাটার ওয়েভ, ম্যাটারের সঙ্গে অ্যাসোসিয়েটেড ওয়েভটা, সেই ওয়েভটা অ্যাকচুয়ালি কেমন, এটা আমার জানতে হবে। আচ্ছা, তার উত্তর খুঁজতে গিয়ে তোমার প্রথমেই যেটা মনে হতে পারে, এটা কি একটা অর্ডিনারি ওয়েভের মতো? ইজ ইট অ্যান অর্ডিনারি অর প্লেন ওয়েভ having a definite momentum? মানে ইজ ইট অ্যান অর্ডিনারি অর প্লেন ওয়েভ হ্যাভিং এ ডেফিনাইট মোমেন্টাম? এটা কি একদম ডেফিনাইট মোমেন্টাম ওয়ালা একটা অর্ডিনারি প্লেন ওয়েভ? মানে অর্ডিনারি বা প্লেন ওয়েভ যদি হয় না, তার তুমি জাস্ট ধরো সাই বা তোমার করসপন্ডিং অ্যামপ্লিটিউডটা তুমি এইরকম ভাবে লিখতে পারো, মানে এ সাইন এই কে এক্স বা এই ওমেগা এক্স প্লাস কে টি, এরকম ভাবে লিখতে পারো। হ্যাঁ, অথবা তুমি এটাকে ভাবতে পারো স্যার ওইটা ওয়েভ, ওই যে ইজ ইট এ অর্ডিনারি অর প্লেন ওয়েভ হ্যাভিং এ ডেফিনিট মোমেন্টাম আছে। হ্যাঁ হ্যাঁ, এটা বলছি, মানে তোমার প্রথমে মনে হতে পারে তাহলে এটা কি একদম এই যে পার্টিকেলের সঙ্গে অ্যাসোসিয়েটেড ওয়েভটা, সেটাকে একটা অর্ডিনারি প্লেন ওয়েভ হ্যাভিং এ ডেফিনাইট মোমেন্টাম? মানে অর্ডিনারি বা প্লেন ওয়েভ মানে হচ্ছে, আমি বেসিক্যালি এই টাইপের ওয়েভগুলোকে কনসিডার করছি। মানে ওয়েভ বললেই তুমি একটা সাইন কার্ভ বা কস কার্ভের মতো ছবি আঁকো না, ধরো একটা ওয়েভ হচ্ছে এরকম দেখতে, এইদিকে বা একটা ওই দিকে, এই যে একটা একটা ওয়েভ তুমি আঁকো না, এটা এটা হচ্ছে অর্ডিনারি প্লেন ওয়েভ আর কি, যেখানে এখানে তোমার অ্যামপ্লিটিউডটাকে প্লট করা হচ্ছে, এখানে ধরো এক্সটাকে প্লট করা হচ্ছে। তো এই টাইপের একটা ছবি। মানে অর্ডিনারি বা প্লেন ওয়েভের ক্ষেত্রে অ্যামপ্লিটিউডটা এরকম ইকুয়েশন দিয়ে যায়, এ সাইন ওমেগা ওমেগা টি প্লাস কে এক্স, সরি ওমেগা টি প্লাস কে এক্স, এই টাইপের দেখতে ওমেগা টি, ওমেগা টি প্লাস কে এক্স টাইপের দেখতে, অথবা এটা কস ওমেগা টি প্লাস কে এক্স টাইপের দেখতে, অথবা এইটা না, এদের লিনিয়ার কম্বিনেশন তুমি নিতে পারো, মানে এটা ই টু দি পাওয়ার আই ওমেগা টি প্লাস কে এক্স টাইপের দেখতে। মানে এই টাইপের যদি কোনো একটা ওয়েভ হয় আর কি, মানে যে ওয়েভটাকে রিপ্রেজেন্ট করা হচ্ছে এইরকম ভাবে, এটা সাইড হচ্ছে অ্যামপ্লিটিউড এইটা, তাহলে এই টাইপের ওয়েভগুলোর ক্ষেত্রে দেখো তোমার বেসিক্যালি একটা ফিক্সড কে আছে। আসলে এখানে যেটা ইম্পর্টেন্ট পয়েন্ট তুমি পরে দেখবে যে এই মানে ওমেগাকে যদি এইচ কস দিয়ে গুণ করো, এইচ কস ওমেগা, সেইটা তোমার আলটিমেটলি এনার্জি দিয়ে দেয়। আর এইচ কস মানে কে কে যদি এইচ কস দিয়ে গুণ করো, তাহলে সেটা কিন্তু মোমেন্টাম দিয়ে দেয়। তাহলে মোমেন্টামটা, এটা হচ্ছে মোমেন্টাম। একটা প্লেন ওয়েভের ক্ষেত্রে অ্যাসোসিয়েটেড মোমেন্টামটা পি ইকুয়াল টু এইচ কস ইন্টু কে, আর একটা প্লেন ওয়েভের ক্ষেত্রে এনার্জি যেটা, সেই এনার্জিটা হচ্ছে এইচ কস ইন্টু ওমেগা। ঠিক আছে, তাহলে এইখানে তুমি জাস্ট একটা প্লেন ওয়েভ যখন কনসিডার করছো, প্লেন ওয়েভ এরকম দেখতে হয়, তার কিন্তু একটা ডেফিনাইট কে থাকে। তাহলে যেহেতু এর একটা ডেফিনাইট কে আছে, একটা ডেফিনাইট মোমেন্টাম আছে। এবার কথাটা হচ্ছে যে যদি এটা একটা একদম অর্ডিনারি প্লেন ওয়েভ, মানে আমরা যে টাইপের ওয়েভ দেখতে অভ্যস্ত সচরাচর আর কি, সেই রকম যদি হতো, তাহলে তার ছবিটা এরকম দেখতে হতো, তার সঙ্গে অ্যাসোসিয়েটেড এনার্জি এটা, মোমেন্টাম এটা। তাহলে প্রথম এটাই মানুষের মনে আসবে যে তুমি বলছো যে একটা পার্টিকেল, তার সঙ্গে অ্যাসোসিয়েটেড ওয়েভটা, যেটাকে যে ম্যাটার ওয়েভ বলছো, তো সেই ম্যাটার ওয়েভটা কেমন, সে দেখতে কেমন, মানে মানে সেটা মানে দেখতে বা খেতে কেমন আর কি বেসিক্যালি। না, তুমি জাস্ট প্রথমেই তোমার যে মনে হবে না, এটা তো সবচেয়ে ভালো হচ্ছে তুমি যদি এটাকে প্লেন আর অর্ডিনারি ওয়েভের মতো ভাবো, যে হ্যাভিং এ ডেফিনাইট মোমেন্টাম। মানে ডেফিনাইট মোমেন্টাম, কারণ এখানে দেখো এই যে ওয়েভগুলোতে, সেটা তুমি এইটা লিখতে পারো, অথবা অথবা এটা লিখতে পারো, অথবা এটা লিখতে পারো, মানে সবটাই কিন্তু সিনোনিমাস আর কি, কিছুই না, যে কোনো একটা লিখতে পারো। তাহলে এর একটা ফিক্স কে আছে, মানে ফিক্স মোমেন্টাম আছে। আচ্ছা, এবারে এইটা যদি হয় তাহলে দুটো গন্ডগোল, দুটো গন্ডগোল কি? তাহলে এখানে দেখো মানে দুটো প্রবলেম আছে, টু প্রবলেম, দুটো সমস্যা। দুটো সমস্যা কি? মানে দুটো সমস্যা হচ্ছে, এক নম্বর সমস্যাটা দেখো যে প্লেন ওয়েভ ইজ কমপ্লিটলি ডিলোকালাইজড।
মানে প্লেন ওয়েভটা তার কিন্তু ওই অ্যাজ এ ফ্রি পার্টিকেলের মতো, সে বাঁ দিকে যেখানে খুশি যেতে পারে, ডান দিকে যেখানে খুশি হতে পারে, অর্থাৎ সে কমপ্লিটলি ডিলোকালি, সে একটা ছোট্ট জায়গার মধ্যে আছে সেটা নয়। প্লেন ওয়েভ মানে সে হচ্ছে কমপ্লিটলি ডিলোকালাইজড, ঠিক আছে? তাহলে প্লেন ওয়েভ কিন্তু কমপ্লিটলি ডিলোকালাইজড হচ্ছে, কিন্তু ইলেকট্রন কি দেখেছো তুমি? ইলেকট্রন কিন্তু কোন একটা অ্যাটমে বা মলিকুলে কিন্তু একটা সার্টেন জায়গার মধ্যেই থাকে, কোন একটা নির্দিষ্ট ইনস্ট্যান্সে। হ্যাঁ, মানে ইলেকট্রন ডেনসিটি প্লট থেকে বা ইলেকট্রন ডিস্ট্রিবিউশন প্লট থেকে তুমি পরিষ্কার দেখতে হবে কোন একটা গিভেন টাইমে কিন্তু ইলেকট্রন এক্স্যাক্টলি একটা পয়েন্টে না থাকলেও হচ্ছে একটা ছোট্ট রিজিয়নের মধ্যে থাকে। বাট ইলেকট্রন ইজ লোকালাইজ, মানে পার্টিকুলার বাউন্ড ইলেকট্রন যদি তুমি কনসিডার করো, যেটা হাইড্রোজেন অ্যাটমের ক্ষেত্রে হয় বা মলিকুলের ক্ষেত্রে হয়, সেই ইলেকট্রন কিন্তু লোকালাইজ, সে কিন্তু একটা ছোট্ট জায়গার মধ্যে থাকে। মানে ধরো আমি বলছি হাইড্রোজেন অ্যাটমের একটা ইলেকট্রন আছে, সেটা একটা হাইড্রোজেন অ্যাটমের একটা ভলিউম আছে বা সাইজ আছে, তার মধ্যেই তুমি ইলেকট্রনটাকে খুঁজে পাও। সে তার মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি মানে মহাবিশ্ব জুড়ে তাকে খুঁজে বেড়াবে, সেটা তো হয় না। কিন্তু প্লেন ওয়েভ সে বেসিক্যালি কিন্তু বাঁদিকে মাইনাস ইনফিনিটি পর্যন্ত যেতে পারে, ডান দিকেও সে প্লাস ইনফিনিটি পর্যন্ত যেতে পারে। তার একটা প্লেন ওয়েভ, সে বেসিক্যালি কমপ্লিটলি ডিলোকালাইজ, ইলেকট্রন হচ্ছে লোকালাইজ। তাহলে তুমি যেটা দাবি করছো যে ইলেকট্রনটাকে বা ইলেকট্রনের সঙ্গে অ্যাসোসিয়েটেড যে ওয়েভটা, সেটা তোমার একটা এরকম প্লেন অর্ডিনারি ওয়েভ হবে, তাই এইটা দিয়ে তুমি সেটা বুঝতে পারছো না, 1 নম্বর গন্ডগোল। 2 নম্বর গন্ডগোল কি না, একটা প্লেন ওয়েভ যদি কনসিডার করো, ফর এ প্লেন ওয়েভ দেয়ার ইজ অনলি ওয়ান ভেলোসিটি called the phase velocity, সেটাকে ভি ফেজ আমি এরকম নাম দিচ্ছি, which is defined as ফেজ ভেলোসিটি হচ্ছে তোমার ওমেগা বাই কে, বা উপর থেকে এইচ কস দিয়ে গুণ করে দেওয়া যেত, তাহলে এইচ বাই পি। মানে বেসিক্যালি দেখো, এই যে সাইনের আর্গুমেন্ট, এই আর্গুমেন্ট সবসময় ইউনিটলেস নাম্বার হতে হবে। তো এক্সপোনেনশিয়ালের যে পাওয়ারটা বলো বা সাইনের আর্গুমেন্ট বা কসের আর্গুমেন্ট, সেটা তোমার পরিষ্কার হচ্ছে একটা ইউনিটলেস নাম্বার হতে হবে। তার মানে ওমেগা টি এর যা ইউনিট, কে এক্স এর তাই ইউনিট হবে। আর এবারে দেখো, তাহলে এক্স বাই টি যদি এখান থেকে ডিফাইন করো তুমি, তাহলে এক্স বাই টি একটা ভেলোসিটি দেয়, তাহলে সেটা কত হবে? ওমেগা বাই কে হয়ে যাবে এখান থেকে, সেটাই কাজ বলা হচ্ছে। তো ওমেগা বাই কে, সেটা বেসিক্যালি ই বাই পি, সেই ভেলোসিটিটাকে বলা হচ্ছে ফেজ ভেলোসিটি। তাহলে যদি একটা প্লেন অর্ডিনারি ওয়েভ হয়, তার একটাই ভেলোসিটি থাকে, তাকে বলা হয় ফেজ ভেলোসিটি, এবং সেই ভেলোসিটিতেই হচ্ছে তোমার ওয়েভটা টোটাল মুভ করছে, ঠিক আছে? আচ্ছা, এবারে দেখো যে যদি তুমি একটা ফ্রি পার্টিকেল কনসিডার করো, ফর এ ফ্রি পার্টিকেল, ফ্রি পার্টিকেল যদি তুমি কনসিডার করো, তার এনার্জিটা কত হয় না? এনার্জিটা হচ্ছে পি স্কোয়ার বাই টোয়াইস এম, তুমি জানো। মানে ফ্রি পার্টিকেল প্রবলেমের ক্ষেত্রে কোনো পোটেনশিয়াল এনার্জি নেই, পুরোটাই কাইনেটিক এনার্জি, সেটা হচ্ছে তোমার পি স্কোয়ার বাই টোয়াইস এম। তাহলে এইখান থেকে দেখো ই বাই পি যখন তুমি ক্যালকুলেট করছো, সেটা কত দাঁড়াচ্ছে না? পি বাই টোয়াইস এম। তাহলে দেখো যে ই বাই পিটা হচ্ছে তোমার ফেজ ভেলোসিটি, আর পি বাই এমটা সেইটা কিন্তু তোমার সকল একটা ক্লাসিক্যাল পার্টিকেলের যে ভেলোসিটি হয় সেইটা, মানে মানে এটাকে বলা ভালো ই পার্টিকেল। একটা পার্টিকেলের সঙ্গে অ্যাসোসিয়েটেড যে ভেলোসিটি, সেটা কত হয়? সেটা হচ্ছে বেসিক্যালি পি বাই এম। তাহলে একটা ফ্রি পার্টিকেল তুমি যদি কনসিডার করো, ফ্রি পার্টিকেলের ক্ষেত্রে এনার্জিটা পুরোটাই কাইনেটিক এনার্জি, সেটা যদি পি স্কোয়ার বাই টোয়াইস এম হয়, তাহলে এখান থেকে ই বাই পিটা পেয়ে যাচ্ছে পি বাই টোয়াইস এম। আর ই বাই পিটা হচ্ছে তোমার ফেজ ভেলোসিটি, কিন্তু পি বাই এম হচ্ছে একটা পার্টিকেলের ভেলোসিটি। তুমি জানো মোমেন্টামকে মাস দিয়ে ভাগ করলে নন রিলেটিভিস্টিক ডোমেইনে হচ্ছে, সেটাই তোমার ভেলোসিটি রিপ্রেজেন্ট করবে। তাহলে একটা পার্টিকেলের ভেলোসিটি তার দ্বিগুণ হয়ে যাচ্ছে তোমার ফেজ ভেলোসিটি। তাহলে এবারে তুমি বলছো কি যে পার্টিকেলের সঙ্গে অ্যাসোসিয়েটেড ওয়েভটাই হচ্ছে এই ওয়েভটা, এই যে ওয়েভটা মানে প্লেন ওয়েভটা, কিন্তু পার্টিকেলের ভেলোসিটি তোমার যা হয়, তুমি দেখতে পাচ্ছ ওয়েভটার ভেলোসিটি হচ্ছে তার অর্ধেক, মানে পার্টিকেল ভেলোসিটি ভি ফেজ ভেলোসিটি বাই 2। তো সেটা হতে পারে না, তার মানে এটা ক্লিয়ারলি বলে দিচ্ছে, মানে এটা হচ্ছে ড্রব্যাক। মানে দিস ক্লিয়ারলি ইন্ডিকেট দ্যাট দ্য ম্যাটার ওয়েভ, মানে পার্টিকেলের সঙ্গে অ্যাসোসিয়েটেড ওয়েভ আর কি, ম্যাটার ওয়েভ ক্যানট বি এ প্লেন অর্ডিনারি ওয়েভ, ঠিক আছে? দিস ক্লিয়ারলি ইন্ডিকেট দ্যাট দ্য ম্যাটার ওয়েভ ক্যানট বি এ প্লেন অর্ডিনারি ওয়েভ। দেখো এইটা বুঝতে কোনো অসুবিধা হলো? মানে ডিবগলি বলে দিল যে পার্টিকেলের সঙ্গে অ্যাসোসিয়েটেড একটা ওয়েভ ক্যারেক্টার আছে। এবার কথা হচ্ছে ওয়েভটা কেমন ওয়েভ। প্রথম কথা, ওয়েভটার মোমেন্টাম কি হওয়া উচিত? মোমেন্টামটা এমন হতে হবে যাতে করে তোমার বোস কোয়ান্টাইজেশন প্রিন্সিপালটা স্যাটিসফাইড হয়। সেকেন্ড কোশ্চেন অটোমেটিক্যালি ওয়েভটা কেমন টাইপের ওয়েভ।
তুমি প্রথমেই ভাববে যে সিম্পলেস্ট যে পসিবল ওয়েভ হয় প্লেন ওয়েভ বা অর্ডিনারি ওয়েভ সেটা। তাহলে যেটা অসুবিধা হচ্ছে যে প্লেন ওয়েভ সেটা বেসিক্যালি ডিলোকালাইজ, কিন্তু ইলেকট্রন সে লোকালাইজড হয় বা পার্টিকেল সে লোকালাইজ হয়। 2 নম্বর হচ্ছে ওয়েভের সঙ্গে প্লেন ওয়েভের সঙ্গে অ্যাসোসিয়েটেড ভেলোসিটি আর তোমার পার্টিকেলের সঙ্গে অ্যাসোসিয়েটেড ভেলোসিটি সেই দুটো কিন্তু সমান হচ্ছে না। ঠিক আছে? কোনো অসুবিধা আছে যা বলেছি? স্যার, হ্যাঁ বলো। হ্যাঁ স্যার, ফেজ ভেলোসিটি ইজ ইকুয়াল টু পার্টিকেল ভেলোসিটি বাই 2 হবে না? হ্যাঁ, পার্টিকেল ভেলোসিটি বাই 2, সরি। হ্যাঁ, পার্টিকেল ভেলোসিটি বাই 2। হ্যাঁ, মানে পার্টিকেল ভেলোসিটি 2 ইন্টু ফেজ ভেলোসিটি। ঠিক আছে, ব্যাপারটা পরিষ্কার? কোনো অসুবিধা নাই তো? কিরে, মানে যা না বলেছি স্যার, ঠিক ঠিক আছে তো? আছে, আচ্ছা ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এবারে তা তো বোঝা গেল, মানে তাহলে দেখো এইটা হলো না, তাহলে উপায়টা কি? তাহলে নেক্সট যে উপায়টা, মানে এটা সমস্যা করছে, এটা কথা বলে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, আরেকটা কি হতে পারে, তাহলে দেখো প্রবলেমটা কোথায়। স্যার। হ্যাঁ 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 স্যার, হ্যাঁ স্যার, বলছি এই লাস্ট পয়েন্ট একটু বলবেন, এই ভি ফেজ ভেলোসিটি দা পার্টিকেলের ভেলোসিটি হাফ হয়, এটা একটু বলে দেবেন, এটা না না, বুঝতে এইটা পারলাম। তো এই অঙ্কটা পরিষ্কার বুঝতে পেরেছো তো? ফেজ ভেলোসিটি বাই ডেফিনেশন হচ্ছে ওমেগা বাই হ্যাঁ কে স্যার। বাই ই বাই পি। তাহলে একটা পার্টিকেল যদি ফ্রি পার্টিকেল হয় তার এনার্জিটা পুরোটাই হচ্ছে কাইনেটিক এনার্জি, কোনো পোটেনশিয়াল এনার্জি নেই। তো সেইখান থেকে ই বাই পি সেটা হয়ে গেল পি বাই টোয়াইস এম, আর ই বাই পিটাই হচ্ছে ফেজ ভেলোসিটি, আর পি বাই এমটা হচ্ছে পার্টিকেল ভেলোসিটি। তাহলে দেখতে পাচ্ছ ফেজ ভেলোসিটিটা হাফ ইন্টু পার্টিকেল ভেলোসিটি। তা তুমি বলছো পার্টিকেলের সঙ্গে অ্যাসোসিয়েটেড ওয়েভটাই হচ্ছে তোমার প্লেন ওয়েভ। তুমি দেখতে পাচ্ছ পার্টিকেলটা যায় যে ভেলোসিটিতে, ওয়েভটা যায় কি মানে তার বেসিক্যালি হচ্ছে অর্ধেক ভেলোসিটিতে। তার মানে পরিষ্কার বোঝা যাচ্ছে যে না এই তাহলে এই ওয়েভটা ওই পার্টিকেলটাকে নিশ্চয়ই রিপ্রেজেন্ট করছে না। ঠিক আছে, বুঝলে? হ্যাঁ স্যার, ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এবারে নেক্সট যে জিনিসটা অটোমেটিক্যালি আসে। স্যার, হ্যাঁ হ্যাঁ স্যার বলছি ডি ব্রগলিস কোয়ান্টাইজেশন রুলের ওখানটা একবার যান, যে ছবি দুটো আঁকলেন না হুম। স্যার, নিচেটা নট অ্যালাউড কেন হলো আরেকবার এই একটু যে বলে দেবেন? এখানে ইন্টিগ্রাল নাম্বার অফ ওয়েভ ফিট করেনি এই জায়গাটা দেখো, যে তুমি এই একটা ওয়েভ একটা হলো, দুটো হলো, তিনটে হলো, এই চারটে হলো, কিন্তু এইটুকু জায়গায় এক্সট্রা হয়ে গেল। তোমাকে হতে হবে কি উইদিন দ্য সার্কামফারেন্স অফ দ্য অবজেক্ট দেয়ার মাস্ট ফিট সাম ইন্টিগ্রাল নাম্বার অফ ওয়েভস, মানে আইদার একটা ওয়েভ, নাহলে দুটো ওয়েভ, নাহলে তিনটে ওয়েভ, নাহলে চারটে ওয়েভ ফিট করতে হবে। 4.5 ওয়েভ বা 4.3টা ওয়েভ ফিট করলে হবে না। ঠিক আছে? হ্যাঁ স্যার, ঠিক আছে। আচ্ছা, এবারে নেক্সট যে জিনিসটা তোমার ভাবতে হবে যে ঠিক আছে, দেখো মেন প্রবলেম হচ্ছে যে এটা লোকালাইজ না ডিলোকালাইজ। তাহলে এবার তুমি লোকালাইজ করো। তাহলে লোকালাইজ হতে গেলে তুমি যেটা করতে পারো যে ইফ উই টেক superposition of infinite number of plane waves having different momentum, then we can get a localized wave which looks like a ডেল্টা ফাংশন। মানে ব্যাপারটা কি, তুমি কি করলে না অনেকগুলো প্লেন ওয়েভস ওই ডিফারেন্ট মোমেন্টাম তার সুপার পজিশন নিলে। তুমি দেখো যে দেখো একটা ঢেউ হচ্ছে দিগন্ত বিস্তৃত আছে, এবার ওরকম একাধিক ঢেউ যদি একটা আরেকটার সঙ্গে সুপারপোজ করে, তুমি কি দেখো যে ঢেউয়ের তীব্রতা প্রচুর বেড়ে যায়। মানে তুমি সমুদ্রের ধারে দাঁড়িয়ে আছো, দেখবে একটা ঢেউ তোমার সমুদ্রের দিক থেকে পাড়ের দিকে আসছে, আর একটা ঢেউ হচ্ছে পাড়ে ধাক্কা খাওয়ার পরে হচ্ছে সে সমুদ্রের দিকে যাচ্ছে। এই কয়েক ফুট পরে বা কয়েক মিটার পরে তুমি কি দেখতে পারো এই দুটো ওয়েভ যখন একে অপরের ঘাড়ে উঠে পড়ছে, মানে সুপারপোজ করছে, তখন সেই জায়গায় ঢেউটা দেখে যে প্রচন্ড উঁচু হয়। তাহলে দুটো ওয়েভ দিয়েই যদি তুমি এই জিনিসটা দেখো, তাহলে যদি এরকম ইনফাইনাইট নাম্বার অফ প্লেন ওয়েভস তাদের যদি তুমি সুপারপজিশন নাও, তাহলে এরকম একটা সিচুয়েশন তুমি তৈরি করতেই পারো যে যার ক্ষেত্রে তুমি দেখবে যে যে এটা হঠাৎ করে একটা পার্টিকুলার পয়েন্টে হচ্ছে মানে প্রচন্ড বেশি পিকড হয়ে গেছে, প্রচন্ড বেশি উঁচু হয়ে গেছে একটা পার্টিকুলার পয়েন্টে। একটা পার্টিকুলার পয়েন্টে সে বেসিক্যালি প্রচন্ড উঁচু হয়ে গেছে,
আর আর অন্যত্ব সে প্রায় নেই। মানে আগেরটা যেমন ছিল, আগেরটা হচ্ছে তোমার এটা পুরো ডিলোকালাইজ, মানে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি সর্বত্রই হচ্ছে তোমার ওয়েভটা এক্সিস্ট করছে। আর ইনফাইনাইট নাম্বার অফ প্লেনস ওয়েভ তার যদি সুপার পজিশন তুমি নিয়ে নাও, তাহলে তুমি দেখতে পাচ্ছ একটা পার্টিকুলার পয়েন্ট আছে, ধরে নাও এক্স ইকুয়াল টু সি, সেই পয়েন্টটা হচ্ছে পার্টিকেলটা মানে ওয়েভটার ঢেউটা, মানে ঢেউটা প্রচন্ড বেশি, প্রচন্ড তীব্র, আর অন্যতে ঢেউটা জাস্ট তোমার মানে ঢেউয়ের ইন্টেন্সিটিটা প্রায় জিরো, মানে এটা মানে নেগলিজিবল, মানে এটা তো আছে কিন্তু এইটা হচ্ছে তার রেসপেক্টে তোমার নেগলিজিবল আছে এটা। তাহলে এই ধরনের যে ফাংশনটাকে ডেল্টা ফাংশন বলা হয়, তার মানে এটা দাঁড়াচ্ছে যেটা একটা পার্টিকুলার পয়েন্টে তার ভ্যালু আছে, অন্যত্র কিন্তু তার কোনো ভ্যালু নেই। তাহলে নেক্সট আমি যেটা ভাবতে পারতাম যে আগে যে দুটো প্রবলেম আমি দেখতে পেলাম, যে বলা হচ্ছে যে ওয়েভ হলে, প্লেন ওয়েভ হলে সেটা রিলোকালাইজড হয়, কিন্তু ইলেকট্রন সে বেসিক্যালি লোকালাইজড হচ্ছে। তাহলে লোকালাইজেশনটাকে এক্সপ্লেন করার জন্য আমি ভাবতে পারি কি ইনফাইনাইট নাম্বার অফ প্লেন ওয়েভ ওই ডিফারেন্ট মোমেন্টে তার তুমি সুপার পজিশন নিয়ে নাও, আমি নিলাম এটা, ঠিক আছে। আচ্ছা, এবারে এই পার্টিকুলার কাছে একটা অসুবিধা হবে। হ্যাঁ বলো বলো বলো। স্যার বলছি দুখানা ওয়েভের ডিরেকশন যদি সেম হয় তাহলে কি পিক হাইটটা এরকমই হবে নাকি অপোজিট না হতে না, হবে সুপার দুটোর পজিশন ওয়েভের? দেখো, সুপার পজিশনটা না কনস্ট্রাকটিভ হতে পারে, ডিস্ট্রাকটিভ হতে পারে। এবার আমি যখন তোমার ইনফাইনাইট নাম্বার অফ প্লেন ওয়েভ নেবো না, মানে এক্স্যাক্টলি দুটো ওয়েভ নিচ্ছ, তারা ডিস্ট্রাকটিভ হতে পারে, কনস্ট্রাকটিভ হতে পারে, অর্থাৎ মানে এক্স্যাক্টলি সেম ফেজে তারা যদি সুপারপোজ করে তাহলে অ্যাম্পলিটিউডটা ডবল হয়ে গেল, আর এক্স্যাক্টলি অপোজিট ফেজে যদি তারা সুপারপোজ করে তাহলে অ্যাম্পলিটিউডটা জিরো হয়ে গেল। সেটা হচ্ছে দুটো ওয়েভের জন্য। যখন তুমি ইনফাইনাইট নাম্বার অফ প্লেন ওয়েভ নেবে, হ্যাঁ, তখনই কেবলমাত্র সম্ভব যে একটা পার্টিকুলার পয়েন্টে ঢেউটা এত উঁচু ইন কম্পারিজন টু অন্যান্য জায়গা, যে অন্যান্য জায়গায় ওটা আদৌ আছে সেটা তুমি জাস্ট সিম্পলি নেগলেক্ট করতে পারো, ঠিক আছে। মানে মানে যেটা হচ্ছে, যেটা আমি বারবার বলছি যে সমুদ্রে কিন্তু প্রচুর ঢেউ আছে। এবারে যেতে এমন হলো যে দেখা গেল যে সমস্ত দিক থেকে ঢেউগুলো এসে ঘূর্ণির মতো হয়ে গিয়ে একটা জায়গায় মানে কি বলো কয়েক 100 মিটার, কয়েকশো ফুট হয়তো উঁচু হয়ে গেছে ঢেউটা, আর তার রেসপেক্টে অন্যদিকে কিন্তু ঢেউটা আছে, কিন্তু সেই ঢেউটা এতটাই তার তীব্রতা কম, তার রেসপেক্টে মনে হবে বুঝি অন্যত্র কোনো ঢেউ নেই, যা ঢেউ হচ্ছে তুমি দেখো না, তুই যেটা সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে থাকলে যেটা তুমি দেখো, ঢেউটা তুমি কোথায় দেখছো? সমুদ্রে তো সর্বত্র ঢেউ আছে, কিন্তু ঢেউটা কোথায় তোমার বেশি দেখতে পাবো বলো তো? যেটা হচ্ছে যে ওই পাড় থেকে কয়েক মিটার দূরে, যে তোমার একটা সমুদ্র থেকে একটা ঢেউ আসছে আর পাড়ে ধাক্কা খেয়ে একটা ঢেউ যাচ্ছে, তার যখন সুপারপোজ করছে সেইখানে ঢেউয়ের তীব্রতাটা এতটাই বেশি, তার রেসপেক্টে অন্যান্য ঢেউগুলো তোমার নেগলিজিবলি স্মল হয়ে যাচ্ছে। এবং এটা দরকার, না হলে কি না হলে তুমি জাস্ট বেসিক্যালি এই যে ইলেকট্রনটা যেটা বেসিক্যালি লোকালাইজড, বা একটা পার্টিকেল সে বেসিক্যালি লোকালাইজড, কিন্তু ওয়েভ ইউজুয়ালি ডিলোকালাইজড হয়, তাহলে ওয়েভ দিয়ে আমি এক্সপ্লেন করবো। যদি লোকালাইজেশন এক্সপ্লেন করতে হয় তাহলে আমাকে ইনফাইনাইট নাম্বার অফ প্লেন ওয়েভ উইথ ডিফারেন্ট মোমেন্টাম বা সুপার পজিশন নিতে হবে, তবেই কেবলমাত্র এরকম হওয়ার সম্ভাবনা, ঠিক আছে? বোঝা গেল? আচ্ছা, এবারে কি ঠিক আছে তো নাকি? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। আচ্ছা, কিন্তু এই পার্টিকুলার কেসে একটা অসুবিধে, ইন দিস মানে এই পার্টিকুলার ইন দিস কেস উই ক্যানট সে এনিথিং রিগার্ডিং ইটস মোমেন্টাম। তার মানে এটা হচ্ছে দ্যাট ইজ ইটস মোমেন্টাম ইজ কমপ্লিটলি আরবিট্রারি। তাহলে যদি মাসটা যদি ফিক্সড হয়ে যায়, তার মানে তার ভেলোসিটিটা ইজ কমপ্লিটলি আরবিট্রারি। তাহলে আমি যদি বলি যে না ওটা ইনফাইনাইট নাম্বার অফ প্লেন ওয়েভ উইথ ডিফারেন্ট মোমেন্টাম বা সুপারপজিশন, তাহলে অ্যাকচুয়ালি রেজাল্টিং ওয়েভের মোমেন্টাম কত হবে? কারণ তোমার এই যে রেজাল্টিং ওয়েভটা, সেখানে তোমার ইনফাইনাইট নাম্বার অফ প্লেন ওয়েভ আছে উইথ ডিফারেন্ট মোমেন্টাম, তাহলে তার মোমেন্টামটা তোমার মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি যা খুশি হতে পারে। আর মোমেন্টাম যদি যা খুশি হতে পারে, তাহলে একটা পার্টিকেলের মাস যদি এম ফিক্স করে দাও তুমি, তাহলে ভেলোসিটি যা খুশি হতে পারে। আচ্ছা, তুমি কিন্তু একটা পার্টিকেলের জন্য ভেলোসিটিতে একটা ফিক্সড ভ্যালু আছে, মানে একটা পার্টিকেল তার তো ভেলোসিটি একটা পার্টিকুলার ভ্যালু আছে, কিন্তু এই যে করেসপন্ডিং ইনফাইনাইট নাম্বার অফ প্লেন ওয়েভটা সুপারপজিশন করার পরে যে রেজাল্টিং ওয়েভটা তৈরি হয়েছে, তার যদি তুমি ভেলোসিটি কনসিডার করো বা তার সঙ্গে অ্যাসোসিয়েটেড মোমেন্টাম কনসিডার করো, এটা কমপ্লিটলি আরবিট্রারি হয়ে যাচ্ছে। তারপর ভেলোসিটি কমপ্লিটলি আরবিট্রারি, হুইচ ইজ এগেন অ্যাবসার্ড। এটাও সম্ভব না। তাহলে দেখো, প্রথমটা হচ্ছে আমি একটা ফিক্স মোমেন্টাম, তার পজিশনটা কমপ্লিটলি আরবিট্রারি হয়ে গেছে, কারণ সে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি যেখানে খুশি থাকতে পারে। সেকেন্ডটা হচ্ছে তুমি ফিক্স পজিশন করলে,
অর্থাৎ পার্টিকেলটাকে লোকালাইজ করলে কিন্তু তখন তার মোমেন্টামটা কমপ্লিটলি আরবিট্রারি অর্থাৎ যা খুশি হয়ে গেছে। তাহলে এটাও সত্যি হতে পারে না। তাহলে এবার উপায় কি? উপায় কি? আচ্ছা, উপায়টা হচ্ছে তুমি এক কাজ করো, তুমি একটা মধ্যপন্থা নাও। মধ্যপন্থা নাও মানে হচ্ছে তুমি যেমন একটা প্লেন অর্ডিনারি ওয়েভ উইথ এ ডেফিনাইট মোমেন্টাম নেবে না, কারণ সেইটা নিলে যেটা অসুবিধে সেটা হচ্ছে তার মোমেন্টাম ফিক্স কিন্তু পজিশনটা কমপ্লিটলি ডিলোকালাইজ। আবার ইনফাইনাইট নাম্বার অফ প্লেনস উইথ ডিফারেন্ট মোমেন্টাম তার সুপারপজিশন করলে তার পজিশনটা পুরো ফিক্সড হলো একটা পার্টিকুলার পয়েন্টে, তার মোমেন্টামটা কিন্তু কমপ্লিটলি আরবিট্রারি হয়ে গেল, তার মোমেন্টামের আনসার্টেনিটিটা হচ্ছে টেন্ডস টু ইনফিনিটি হয়ে গেল। তাহলে উপায়টা কি? মানে তার থেকে বেটার হচ্ছে লেট আস টেক সুপারপজিশন অফ finite number of plane waves with different momentum। তুমি কি করবে না, তুমি এক কাজ করো, ফাইনাইট নাম্বার অফ প্লেনস উইথ ডিফারেন্ট মোমেন্টাম নাও। তার মানে এই যে এর সঙ্গে অ্যাসোসিয়েটেড যে মানে যদি একটা পার্টিকেলের সঙ্গে অ্যাসোসিয়েটেড ওয়েভটা তুমি যদি সুপারপজিশন অফ ফাইনাইট নাম্বার অফ প্লেনস উইথ ডিফারেন্ট মোমেন্টাম সেইভাবে নাও, তাহলে অন্তত পক্ষে এই পার্টিকেলের সঙ্গে অ্যাসোসিয়েটেড মোমেন্টামটা এক্স্যাক্ট না হলেও একটা রিজিয়নের মধ্যে থাকবে। তুমি হয়তো 4টে ওয়েভ নিয়েছো, তার ডিফারেন্ট মোমেন্টাম, তার সুপারপজিশন নিয়েছো, তার রেজাল্টিং যে ওয়েভটা তার যে মোমেন্টামটা ওই 4টের একটা কম্বিনেশন ফর্মে থাকবে, তাহলে অন্তত পক্ষে তোমার মোমেন্টামটা একটা মানে অন্তত একটা রেঞ্জের মধ্যে থাকবে, যেটা আগেরটা যেমন মোমেন্টামটা কমপ্লিট আরবিট্রারি হয়ে যাচ্ছিল সেটা হবে না। তাহলে বেটার হচ্ছে লেট আস টেক সুপারপজিশন অফ ফাইনাইট নাম্বার অফ প্লেনস ওয়েভ উইথ ডিফারেন্ট মোমেন্টাম। আচ্ছা, ফাইনাইট নাম্বার অফ প্লেনস ওয়েভ উইথ ডিফারেন্ট মোমেন্টাম নিলে আমি যেটা পাবো উই গেট এ ওয়েভ প্যাকেট। যেটা পাবো সেটাকে বলা হয় একটা ওয়েভ প্যাকেট। আচ্ছা, ওয়েভ প্যাকেট কেমন দেখতে? তুমি ধরো একটা তোমার একটা এক্স ডিরেকশন বরাবর তুমি দেখছো। আমি প্রথমে এনভেলপটাকে এঁকে দিই। হ্যাঁ, মানে ধরো এই অনেকগুলো প্লেন ওয়েভ যখন সুপারপোজ করে যদি একটা রেজাল্টিং ওয়েভটা তোমার এরকম দেখতে হয়ে যায়, আচ্ছা রেজাল্টিং ওয়েভটাকে যদি এরকম দেখতে হয়ে যায়, তাহলে এইটাকে বলা হবে তোমার ওয়েভ প্যাকেট। মানে তুমি পরিষ্কার বুঝতে পারছো, যেটা হচ্ছে পুরো ডিলোকালাইজ ছিল, আর ইনফাইনাইট নাম্বার অফ প্লেনস ওয়েভ হলে এই মাঝের জায়গাতে শুধু পিকড হতো, বাকি জায়গার অ্যাম্পলিটিউড তার রেসপেক্টে নেগলিজিবলি স্মল হতো। আর এটা হচ্ছে মাঝামাঝি একটা জায়গায় তুমি এলে যে একদম পুরোপুরি ডিলোকালাইজও না, আবার একটা পার্টিকুলার পয়েন্টে সে বেসিক্যালি লোকালাইজড নয়, তার বদলে হচ্ছে একটা রিজিয়ান আছে, এই রিজিয়ানের মধ্যে তুমি পার্টিকেলটাকে থাকতে পারো, তাই এই রিজিয়ানটাকে তুমি লেটস সে ডেল্টা এক্স বলতে পারো। মানে পজিশনটা এক্স্যাক্টলি এক্স ইকুয়াল টু সি নয়, বাট রিজিয়ান যার মধ্যে হচ্ছে পার্টিকেলটা তোমার থাকতে পারে, এবং সেটাকে বলা হচ্ছে তোমার ওয়েভ প্যাকেট। আচ্ছা, এবার ওয়েভ প্যাকেট যদি হয় তাহলে এর ক্ষেত্রে দেখো প্রথম কথা হচ্ছে যে তোমার মানে পজিশনটা মানে একদম কমপ্লিটলি ডিলোকালাইজড না, একদম এক্স্যাক্টও না, তার মধ্যে মানে তুমি যেটা বলতে পারো যে পজিশনটা একটা সার্টেন রিজিয়নের মধ্যে আছে। মানে পজিশন অফ দ্য পার্টিকেল ইজ উইদিন এ ডেফিনাইট রিজিয়ন। ডেফিনাইট বলবো না, ফাইনাইট রিজিয়ন। একটা মোটামুটি ভাবে ফাইনাইট রিজিয়নের মধ্যে পার্টিকেলটা তুমি খুঁজতে পাবে, ফাইনাইট রিজিয়ন এইটা পাবে তুমি। আচ্ছা, এবারে যদি তুমি মানে কতকগুলো প্লেন ওয়েভ তার সুপারপজিশন নিয়েছো, তাহলে সেখানে মোমেন্টামটা একদম কমপ্লিটলি আরবিট্রারি হবে না, সেখানে মোমেন্টাম অফ দ্য পার্টিকেল ইজ উইদিন এ ফাইনাইট রিজিয়ন। তার মানে কোনোতেই কোনো আপত্তি থাকছে না, মানে পজিশনটা একটা সার্টেন জায়গার মধ্যে থাকছে, মোমেন্টামটা একটা সার্টেন জায়গার মধ্যে থাকছে, মানে পজিশনটা একদম ডিলোকালাইজ হয়ে গেল না, বা মোমেন্টামটা একদম ডিলোকালাইজ হয়ে গেল না। আচ্ছা, তার সাথে একটা ভীষণ ইম্পর্টেন্ট পয়েন্ট সেটা হচ্ছে এই যে এই ধরনের যে ওয়েভ না, তার দুটো ভেলোসিটি থাকে। তাহলে এই যে ওয়েভ প্যাকেট যেটা আমি বলছি, ওয়েভ প্যাকেটের কিন্তু একটা ভেলোসিটি না, তার দুটো ভেলোসিটি। প্লেন ওয়েভের যেমন একটা ভেলোসিটি, ওয়েভ প্যাকেটে কিন্তু তোমার বেসিক্যালি ওয়েভ প্যাকেট হ্যাজ
টু ভেলোসিটি। কি কি সেটা? এক নম্বর অ্যাজ ইউজুয়াল যেটা ফেজ ভেলোসিটি, একটা ফেজ ভেলোসিটি যেটা বাই ডেফিনেশন পি ফেজ তোমার ই বাই পি ইকুয়াল টু ওমেগা বাই কে। আচ্ছা, আর একটা আছে, মানে এখানে দেখো এই যে ইন্ডিভিজুয়াল ওয়েভগুলো তারা একটা পার্টিকুলার ভেলোসিটিতে মুভ করছে, আর এই টোটাল এনভেলপটা অ্যাজ এ হোল একটা ভেলোসিটিতে মুভ করে, যাকে বলা হয় হচ্ছে তোমার গ্রুপ ভেলোসিটি। তাহলে আর একটা ভেলোসিটি থাকে, সেটা হচ্ছে তোমার গ্রুপ ভেলোসিটি। গ্রুপ ভেলোসিটি সেটা ভি, আচ্ছা জি না হয় লিখছো তুমি, বা জি আর লিখছো, এইটা সেটা না বাই ডেফিনেশন হচ্ছে ডিই বাই ডিপি, বা তুমি বলতে পারো ডি ওমেগা বাই হচ্ছে তোমার ডিকে। তাহলে গ্রুপ ভেলোসিটি বাই ডেফিনেশন হচ্ছে ডিই বাই ডিপি বা ডি ওমেগা বাই ডিকে। মানে এই গ্রুপ ভেলোসিটি জাস্ট সিম্পলি মানে হচ্ছে এই যে পুরো এনভেলপটা, মানে একটা রেজাল্টিং ওয়েভটা অ্যাজ এ হোল সে বেসিক্যালি কি ভেলোসিটিতে মুভ করছে। তুমি দেখবে একটা একটা সমুদ্রের ধারে গিয়ে বা নদীর ধারে গিয়ে যদি একটা হালকা বল তুমি ধরো ফেলে দিচ্ছ, সেই বলটা দেখবে সে নিজের মতো একটুখানি ওঠানামা করছে, আবার অ্যাট দ্য সেম টাইম হচ্ছে যে সে মানে পার থেকে আবার একটা দূরে সরেও যাচ্ছে। তাহলে যে নিজে নিজে যে অসিলেট করাটা সেটা বেসিক্যালি রিলেটেড হচ্ছে ফেজ ভেলোসিটির সাথে, আর অ্যাজ এ হোল সে যে বেসিক্যালি মুভ করে চলে যাওয়াটা সেটা বেসিক্যালি তোমার গ্রুপ ভেলোসিটি। এটা মেক্সিকান ওয়েভ নিশ্চয়ই নাম শুনেছো, মানে যখন ওই ফুটবল টুটবল খেলা হয় না, একটা ভরা গ্যালারিতে তুমি মেক্সিকান ওয়েভ তৈরি করতে পারো। মেক্সিকান ওয়েভ কিভাবে তৈরি করে, ধর একটা তোমার রাউন্ড বা ইলেকট্রিক্যাল শেপের তোমার একটা স্টেডিয়াম আছে, তুমি এবারে কি করছো না, তুমি তোমার জায়গায় বসে একবার তোমার স্ট্যান্ডে সব লোক আর কি একবার উঠলো, তারপরে একটু বসলো, এবার তুমি যখন উঠছো তখন পাশের লোকটা বসে আছে, বা পাশের যে শেডটা আর কি সেখানের লোকেরা বেসিক্যালি তোমার বসে আছে, এবার তোমরা যখন বসলে পাশের লোকেরা তখন উঠলো, আবার পাশের লোকেরা যখন তোমার মানে বসলো তার পাশের লোকেরা উঠলো। তাহলে এইরকম ভাবে তুমি যদি করো তাহলে দেখবে পুরো স্টেডিয়ামটা একটা ঢেউয়ের মতো তোমার দেখতে লাগবে। তুমি ইন্ডিভিজুয়ালি উঠছো আর নামছো আর কিছু কিন্তু করছো না, সেইটা হচ্ছে তোমার বেসিক্যালি ফেজ ভেলোসিটি। আর ওভারঅল সিস্টেমটা তুমি খেয়াল করে দেখো, মানে অ্যাজিভ যেন একটা ঢেউয়ের মতো কেউ তোমার জায়গা থেকে শুরু করে পুরো ঘুরে গিয়ে আবার তোমার কাছে এলো একটা সার্টেন টাইমের পরে, তো সেইটা হচ্ছে তোমার বেসিক্যালি গ্রুপ ভেলোসিটি। তাহলে মানে ওয়েভগুলো পুরো অ্যাজ এ গ্রুপ সে একটা পার্টিকুলার ভেলোসিটিতে মুভ করে, আর ইন্ডিভিজুয়াল ওয়েভগুলো সে একটা পার্টিকুলার ভেলোসিটিতে মুভ করে, সেই মতো করে তুমি ফেজ ভেলোসিটি পাবে আর গ্রুপ ভেলোসিটি পাবে। ঠিক আছে? আচ্ছা, এবারে দেখো যে তুমি যদি এই ফ্রি পার্টিকেলটাকে কনসিডার করো, ফ্রি পার্টিকেলের ক্ষেত্রে এনার্জিটাকে তো আমি লিখেছিলাম পি স্কোয়ার বাই টয়েস এম। তাহলে এবারে যদি আমি এইখান থেকে গ্রুপ ভেলোসিটি ডিফাইন করি, সেটা বেসিক্যালি ডিই বাই ডিপি, সেটা কত দেখো পি বাই এমই হচ্ছে, সেটা পরিষ্কার দেখো তোমার ক্লাসিক্যাল মানে পার্টিকেল ভেলোসিটির সঙ্গে কিন্তু তোমার সমান হয়ে যাচ্ছে। তাহলে খেয়াল করে দেখো যে এই গ্রুপ ভেলোসিটি আর পার্টিকেল ভেলোসিটি এরা কিন্তু তোমার এক্স্যাক্টলি মিলে যাচ্ছে। অর্থাৎ যেটা দাঁড়ালো সেটা হচ্ছে এই যে তুমি যদি পার্টিকেলের সঙ্গে অ্যাসোসিয়েটেড ওয়েভটাকে তুমি একটা ওয়েভ প্যাকেট ধরো, বা ম্যাটার ওয়েভটাকে একটা ওয়েভ প্যাকেট ধরো, তাহলে কিন্তু দেখো তোমার সব দিক বজায় থাকছে, তার পজিশনটা একটা সার্টেন রিজিয়নের মধ্যে, মোমেন্টামটা একটা সার্টেন রিজিয়নের মধ্যে, এবং পার্টিকেলের সঙ্গে অ্যাসোসিয়েটেড ভেলোসিটিটা সেটা বেসিক্যালি তোমার গ্রুপ ভেলোসিটির সঙ্গে সমান করতে পারছো। তাহলে এইখান থেকে তুমি যে কনক্লুশনটা ড্র করতে পারছো সেটা হচ্ছে এই যে ম্যাটার ওয়েভ is actually a wave packet. Matter wave is actually a wave packet. হ্যাঁ, মানে একটা প্লেন অর্ডিনারি ওয়েভও না, আবার ডেল্টা ফাংশনের মতো ইনফাইনাইট নাম্বার অফ প্লেনস উইথ ডিফারেন্ট মোমেন্টাম তার সুপারপজিশনও না, সে অ্যাকচুয়ালি হচ্ছে একটা ওয়েভ প্যাকেট। আর ওয়েভ প্যাকেট যদি হয় তাহলে কিন্তু তুমি পজিশনটা একদম ফিক্স করতে পারবে না, মোমেন্টামটা তুমি একদম ফিক্স করতে পারবে না। তাহলে এই ওয়েভ প্যাকেট যদি হয় তাহলে এখানে দুটো জিনিস খুব ইম্পর্টেন্ট, মানে দুটো জিনিস খুব ইম্পর্টেন্ট। একটা হচ্ছে যে মানে ফর ওয়েভ প্যাকেট position and momentum are not definite simultaneously.
তারা কিন্তু সাইমালটেনিয়াসলি তোমার ডেফিনাইট হতে পারবে, মানে এরও এক্সাক্ট ভ্যালু তোমার হতে পারবে না, তার বদলে ডেল্টা এক্স একটা রিজিয়নের মধ্যে থাকবে, ডেল্টা পি এক্স একটা রিজিয়নের মধ্যে থাকবে। এটা 1 নম্বর এইটা। আর 2 নম্বর যেটা, সেটা হচ্ছে যে মানে পার্টিকেল ভেলোসিটি ইজ ইকুয়াল টু গ্রুপ ভেলোসিটি, মানে ফেজ ভেলোসিটি না, গ্রুপ ভেলোসিটি, তাহলে সবকিছু কনসিস্টেন্ট থাকে। দেখো আমি যে প্রশ্নটা দিয়ে স্টার্ট করেছিলাম, তাহলে আমি একটুখানি আগে থেকে আরেকটুখানি বলি যে ডি ব্রগলি যখন হঠাৎ বলে ফেললো যে ঠিক আছে এক্স রে যাকে আমি এতদিন ধরে ওয়েভ হিসেবে জানতাম তার যদি পার্টিকেল ক্যারেক্টার থাকে, তার ইলেকট্রন যাকে আমি এতদিন ধরে পার্টিকেল ভাবি তার ওয়েভ ক্যারেক্টার থাকতে অসুবিধে কোথায়? প্রথম যেটা অসুবিধে সেটা হচ্ছে এই যে তুমি যদি বলো যে পার্টিকেলটা মানে ইলেকট্রনটা যেটা অ্যাকচুয়ালি পার্টিকেল না ওয়েভ, তাহলে বোরস কোয়ান্টাইজেশন রুলে কি হবে? তিনি মিলিয়ে দিলেন, বলে কোনো ব্যাপার না, আমি জাস্ট এইটুকু ধরে নেব যে দেয়ার মাস্ট ফিট সাম ইন্টিগ্রাল নাম্বার অফ ওয়েভস উইদিন দ্য সার্কামফারেন্স অফ দ্য অরবিট, তাহলেই হচ্ছে সবকিছু কনসিস্টেন্ট হয়ে যাচ্ছে। এবং যেটা ইম্পর্টেন্ট পয়েন্ট, তাহলে তোমাকে কিন্তু ওয়েভ লেন্থটা h/p বা h/mv ধরতে হচ্ছে। নেক্সট যেটা প্রশ্ন সেটা হচ্ছে এই যে ঠিক আছে তাহলে পার্টিকেলের সঙ্গে অ্যাসোসিয়েটেড ওয়েভ আছে, তাহলে ওয়েভটা কেমন ওয়েভ? সেটাকে একটা প্লেন অর্ডিনারি ওয়েভ উইথ এ ডেফিনাইট মোমেন্টাম, নাকি ইনফাইনাইট নাম্বার অফ প্লেন ওয়েভ উইথ ভ্যারিয়াস মোমেন্টাম তার একটা সুপারপজিশন, নাকি ফাইনাইট নাম্বার অফ প্লেন ওয়েভ উইথ ডিফারেন্ট মোমেন্টাম তার সুপারপজিশন। যেটা ফাইনালি যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে ফাইনাইট নাম্বার অফ প্লেন ওয়েভ উইথ ডিফারেন্ট মোমেন্টাম তার সুপারপজিশন নিয়ে যে ওয়েভ প্যাকেটটা পাচ্ছ পার্টিকেলের সঙ্গে অ্যাসোসিয়েটেড ওয়েভ অর্থাৎ ম্যাটার ওয়েভটা, সেটা বেসিক্যালি হচ্ছে তোমার সেই ওয়েভ প্যাকেট, যে ওয়েভ প্যাকেটে কিন্তু এখন তোমার পজিশনটা এক্স্যাক্ট তোমার হবে না, আর মোমেন্টামটা এক্স্যাক্ট তোমার হবে না, কিন্তু পজিশনটা একটা সার্টেন রিজিয়নের মধ্যে এবং মোমেন্টামটা একটা সার্টেন রিজিয়নের মধ্যে তুমি পেয়ে যাচ্ছ। ঠিক আছে, এখনো ঠিক হয়নি, মানে যে লাস্ট যে কথা বললি বা লাস্ট একজন কেউ মাইক্রোফোন অন করে ফেলেছিল, একটুখানি কথা বলে নে। হ্যাঁ ঠিক আছে, না আমি বলছি যে মানে যা বলেছি এখন পর্যন্ত ক্লিয়ার তো, কোনো অসুবিধা নাই তো? স্যার ঠিক আছে। স্যার এক জায়গায় একটু সমস্যা হচ্ছে, ওই তখন আমার নেটটা চলে গিয়েছিল। আচ্ছা হ্যাঁ স্যার, ওই যে বলছেন না ওই ওয়েভের ডেফিনিট মোমেন্টাম, প্লেন ওয়েভ উইথ ডেফিনিট মোমেন্টাম, হুম ওখানে কি এইটা ধরে বলছেন যে মানে যে পার্টিকেলটা ছিল ডি ব্রগলির হাইপোথিসিস অনুযায়ী তার সঙ্গে অ্যাসোসিয়েটেড যে ওয়েভ, সেই মানে সেই পার্টিকেলটার মোমেন্টামের কথাটাই কি বলছেন, ওয়েভটার মোমেন্টাম? হ্যাঁ মানে অবশ্যই তাই, হ্যাঁ সেটাই বলছি, হ্যাঁ মানে পার্টিকেলের সঙ্গে অ্যাসোসিয়েটেড মোমেন্টামই হচ্ছে ওয়েভটার সঙ্গে অ্যাসোসিয়েটেড মোমেন্টাম, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, ওই ওয়েভের মোমেন্টাম বলেছেন বলে আমার মনে হচ্ছে যেন ওয়েভ লেন্থ হবে, যাই হোক বুঝতে পেরেছি স্যার, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এবারে দেখ, এবারে কথাটা হচ্ছে এ তো সব গালগপ্প হচ্ছে মানে হচ্ছে তোমার মানে একটা কিছু বলে দিলাম, হ্যাঁ একটা ভুল কিছু একটা বলে দিলাম, সেই ভুলটাকে জাস্টিফাই করার জন্য এটা ওটা সেটা বলা হচ্ছে, এটা হলে অসুবিধা তাহলে এটা হবে, এটা হলে অসুবিধা তাহলে এটা হবে। মানে তুমি আমার যে হাইপোথিসিসটাকে তুমি হয়তো পুরো ডিসকার্ড করতে পারছো না, কিন্তু ওটা হাইপোথিসিস ফর্মই রয়ে যাচ্ছে। মানে এটা মানে তুমি ধরো এই যারা ঈশ্বর বিশ্বাসী, যারা ভগবান মানে বা ঈশ্বর বিশ্বাসী আর কি, সে কিন্তু সব কিছুর এক্সপ্লেনেশনেই কিন্তু ঈশ্বর দিয়ে তার মতো করে দেয়। আবার যারা বিজ্ঞান মনস্ক, সে সে আবার সবকিছুর উত্তর হচ্ছে বিজ্ঞান মনস্ক মানসিকতা দিয়ে তার মতো করে বলে দেওয়ার চেষ্টা করে। তার মানে ব্যাপারটা দেখো যে তোমার ঈশ্বর আছে কি নেই, দুটো তো সাইমালটেনিয়াসলি থাকতে পারছে না। তাহলে যে বিশ্বাস করে যে ঈশ্বর আছে, সে তোমার মানে তাকে যদি তুমি কাউন্টার করো যে ঈশ্বর আছে তুমি প্রমাণ করো, হ্যাঁ সে তখন উল্টোটা বলবে তুমি তাহলে ঈশ্বর নেই তাহলে সেটা প্রমাণ করো, হ্যাঁ এরকম ভাবে বলবে। হ্যাঁ মানে যেটা হচ্ছে কি তুমি বলতে গেলে না ঈশ্বর যদি থাকতো তাহলে কি আর এইটা হতে পারতো? মানে ধরো আমি বলছি মানে মানে ঈশ্বর হচ্ছে মঙ্গলময়, এবার আমার দেখালে অ্যাক্সিডেন্টে আমার একটা পা কাটা গেল, এবার আমি বলছি ঈশ্বর তুমি মঙ্গলময় বলছো, আমি সারাদিন হচ্ছে ঈশ্বরের পূজা করি, ঈশ্বরকে বিশ্বাস করি, দেখো আমার পাটা তো কাটা গেল, তাহলে ঈশ্বর কি করে মঙ্গলময়, তাতে আমি বিশ্বাস রাখবো কি করে? তখন তোমার পাল্টা যুক্তি হবে হচ্ছে না তুমি ঈশ্বর হতো মঙ্গলময় বলে তুমি তো পুরো মারা যাওনি, মানে মাথাটা তোমার গাড়ির নিচে পড়ে, তোমার তো পাটা পড়েছে, এইরকম ভাবে সে জাস্টিফাই করার চেষ্টা করবে। এখানে যে জাস্টিফিকেশনটা হচ্ছে থাকে সেই রকম ভাবে, মানে একদম তুমি নিশ্চিত হয়ে যেতে পারতে
যে যদি সত্যি ইলেকট্রনের সঙ্গে অ্যাসোসিয়েটেড একটা মোমেন্টাম আছে, সেটা কোথাও এক্সপেরিমেন্টালি তুমি ভেরিফাই করতে পারো। হ্যাঁ, এক্সপেরিমেন্টাল ভেরিফিকেশন কিন্তু আছে। এক্সপেরিমেন্টাল ভেরিফিকেশন, হ্যাঁ, মানে ইন ফেভার অফ ওয়েভ ক্যারেক্টার অফ ইলেকট্রন আছে। এক্সপেরিমেন্টাল ভেরিফিকেশন ইন ফেভার অফ ওয়েভ ক্যারেক্টার অফ ইলেকট্রন, মানে ইলেকট্রনের সঙ্গে যে অ্যাসোসিয়েটেড ওয়েভ ক্যারেক্টার আছে তার কিন্তু এক্সপেরিমেন্টাল ভেরিফিকেশন মাত্র কয়েক বছর পরে 1924 সালে হাইপোথিসিসটা, 1927 সালে তিনজন লোক, স্যার জিপি থমসন, মানে জে জে থমসনের ছেলে স্যার জিপি থমসন, তিনি একটা আলাদা গ্রুপ, আর হচ্ছে তোমার মানে কি বলে এরা, আর দুজন হচ্ছে তোমার ওই যে কি নাম জানো, নামগুলো ভুলে যাচ্ছে। স্টার্লার আর গার্ড। না 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 না, আরে ডেভিসন আর জার্মান। হ্যাঁ, ডেভিসন জার্মান, ডেভিসন জার্মান তারা একসাথে, আর হচ্ছে হ্যাঁ জিপি থমসন। এই দুটো গ্রুপ ইন্ডিপেন্ডেন্টলি তারা কি করলো, তারা হচ্ছে ইলেকট্রন ডিফ্র্যাকশন এক্সপেরিমেন্ট করলেন। ইলেকট্রন ডিফ্র্যাকশন এক্সপেরিমেন্ট, দেখো তার আগে এক্স এ ডিফ্র্যাকশন এক্সপেরিমেন্ট ছিল, মানে এই এক্স এ ডিফ্র্যাকশন এক্সপেরিমেন্ট এইটা করেছিলেন বেসিক্যালি 1912 সালে বিজ্ঞানী লাও অ্যান্ড ব্র্যাগ এরা যখন এক্স এ ডিফ্র্যাকশন এক্সপেরিমেন্ট করেছিলেন, মানে বেসিক্যালি এটা তোমরা দেখবে যে একটা ক্রিস্টালের বিভিন্ন রকমের প্লেন আছে, হ্যাঁ, তাদের একটা ইন্টারপ্যানার স্পেসিং আছে ডি, এবার একটা এক্স রে তোমার এখানে এলো, এসে সে বেসিক্যালি রিফ্লেক্টেড হয়ে এদিকে চলে গেল, আবার আর একটা প্যারালাল এক্স রে সে বেসিক্যালি এইরকম ভাবে এলো, সে এইরকম ভাবে রিফ্লেক্টেড হয়ে চলে গেল, হ্যাঁ, এটা যদি হয় আর কি, এবং তার সঙ্গে একটা ড্যান্সিং অ্যাঙ্গেল একটা আছে থিটা যদি হয়, তাহলে তুমি দেখতে পাবে এখান থেকে 2d সাইন থিটা ইকুয়াল টু এন ল্যামডা। এটা তুমি প্রুভ করতে পারো, যেখানে এনটা হচ্ছে 1 2 3 ডট 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 ডট, আর এইটাকে বলা হয় তোমার ব্র্যাগস ল। এটা আমাদের পরে মানে 4th সেমিস্টারে সলিড স্টেট আছে, সেখানে ভালো করে পড়াবো, এখানে আর ভালো করে বলছি না। এটা হচ্ছে ব্র্যাগস ল, 2d সাইন থিটা ইকুয়াল টু এন ল্যামডা, ডি হচ্ছে ইন্টারপ্যানার স্পেসিং, আর ল্যামডা হচ্ছে ওয়েভলেন্থ অফ দ্য ইনসিডেন্ট এক্স রে, আর থিটাটা হচ্ছে তোমার গ্ল্যান্সিং অ্যাঙ্গেল, অর্থাৎ এই যে ক্রিস্টাল প্লেনটা আছে এক্স রেটা তোমার কি অ্যাঙ্গেল করছে। এটা হচ্ছে তোমার এক্স রে বিম এলো, এসে এই ধরনের একটা প্যাটার্ন দিল আর কি, এবং সেটা তার যে করসপন্ডিং ছবিটা তুমি যদি দেখো, সেটা একটা মানে পাউডার ডিফ্রাকশন টেকনিকের একটা পার্টিকুলার প্যাটার্ন দেয় আর কি। আচ্ছা, এবারে 1927 সালে জিপি থমসন, ডেভিসন এবং জার্মান তারা কি করলেন না, এই একই এক্সপেরিমেন্ট করলেন, সেখানে এক্স রে না পাঠিয়ে ইলেকট্রন বিম পাঠালেন। এবারে ইলেকট্রন ডিফ্রাকশন এক্সপেরিমেন্টে ইলেকট্রন ডিফ্রাকশন এক্সপেরিমেন্ট যেটা করা হলো আর কি, সেইখানে হচ্ছে ইনস্টেড অফ এক্স রে ইলেকট্রন বিম ইজ ইনসিডেন্ট, মানে একটা গ্যাসটা আয়নাইজ করা হয়েছে, প্রচুর ইলেকট্রন তৈরি হয়েছে, সেই ইলেকট্রন বিমগুলোকে জাস্ট পাঠানো হচ্ছে ইনস্টেড অফ এক্স রে, ইলেকট্রন বিম ইজ ইনসিডেন্ট অনেক ক্রিস্টাল করলে যেটা পাচ্ছি যে উই গেট এ ডিফ্রাকশন প্যাটার্ন which is very similar to X-ray diffraction pattern, which is very similar to X-ray diffraction pattern। মানে একদম ইলেকট্রন ডিফ্রাকশন প্যাটার্ন যেমন দেখতে হলে এক্স রে ডিফ্রাকশন প্যাটার্ন হচ্ছে এক্স্যাক্টলি তোমার সেরকম দেখতে হচ্ছে, একদম সেই রকমই দেখতে হচ্ছে। হ্যাঁ, মানে বেসিক্যালি মানে আচ্ছা, পাউডার ডিফ্রাকশন টেকনিক করলেন একটা প্যাটার্ন দেখতে হয় এরকম আর কি, ধরো এই একটা হলে থাকবে এরকম কিছু কিছু রিং তৈরি হয় আর কি, এবং রিংগুলো যে একটা স্পট জাস্ট রিপ্রেজেন্ট করে, মানে যেখানে যেখানে এক্স রে ডিফ্রাকশন স্পট তৈরি হচ্ছে সেই জায়গাটা হচ্ছে একটা ফটোগ্রাফিক প্লেট যদি তুমি কনসিডার করো, যে ফটোগ্রাফিক প্লেটে সেই জায়গাটা হচ্ছে তোমার বেসিক্যালি অ্যাফেক্টেড হয়েছে, হ্যাঁ, মাঝে কিছুটা জায়গা ফাঁকা থাকছে, এই রকমের একটা তোমার ডিফ্রাকশন প্যাটার্ন জাস্ট দেখতে পাওয়া যায়।
হ্যাঁ, সেটা মানে তোমার যখন এই এক্স রে ডিফ্রাকশন আমি পড়াবো তখন তোমাকে দেখাবো যে এই স্পটগুলোর যা সিম্পলি মানে কি বাবা, এই স্পটগুলোর মানে কি তখন তুমি পরিষ্কার দেখতে পাবে। হ্যাঁ, মানে এটা হচ্ছে একটা জাস্ট প্যাটার্ন, মানে মানে পাউডার ডিফ্রাকশন টেকনিক বলে একটা আছে, ডিবাই এবং সারা করেছিলেন। সেই মতো করে তুমি জাস্ট যদি এক্স রে ডিফ্রাকশন একটা নিকেল বা অ্যালুমিনিয়াম ইত্যাদি ক্রিস্টাল নিকেল তুমি করো, যেরকম ছবি তুমি দেখতে পাবে ইলেকট্রন ডিফ্রাকশন করে ঠিক একই রকমের ছবি দেখতে পাবে। আর এবারে এইখান থেকে কি কনক্লুশন তুমি পৌঁছে যেতে পারবে, যে যেহেতু তুমি জানো যে ডিফ্রাকশন একটা প্রপার্টি অফ এ ওয়েভ, তাহলে ইলেকট্রনের সঙ্গে নিশ্চয়ই ওয়েভ ক্যারেক্টার আছে। অ্যাজ আ ডিফ্রাকশন ইজ এ প্রপার্টি of an wave, হ্যাঁ, মানে একটা ওয়েভের প্রপার্টি থেকে তুমি যে ডিফ্রাকশন এক্সপ্লেন করতে পারো, মানে এটা এই ল্যাঙ্গুয়েজটা ফিরে হলো, মানে ডিফ্রাকশন ক্যান বি এক্সপ্লেন ফ্রম দ্য ওয়েভ ক্যারেক্টার, মানে অ্যাজ দ্য ইলেকট্রন ইজ অ্যাসোসিয়েটেড টু ওয়েভ ক্যারেক্টার of light, we may conclude that electron must have a wave character. এটা হচ্ছে প্রথম কথা, যে তোমার যখন এক্স রে ডিফ্রাকশন তুমি দেখিয়েছো, হ্যাঁ, সেটা সেই ব্র্যাগস ল বা হ্যানা তানা যাই বলি না কেন, প্রত্যেক জায়গাতে এই ডিফ্রাকশন এই ফেনোমেননটা, সেটা যেহেতু একটা এক্সেস ওয়েভ ক্যারেক্টারের সঙ্গে অ্যাসোসিয়েটেড, তাহলে এবারে ইলেকট্রন যদি একই রকমের ডিফ্রাকশন প্যাটার্ন দেখায়, তাহলে সেখান থেকে আমি যেটা কনক্লুড করতে পারি ইলেকট্রন মাস্ট হ্যাভ এ ওয়েভ ক্যারেক্টার। এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয়ত যেটা ইম্পর্টেন্ট পয়েন্ট সেটা হচ্ছে এই দেখো এখানে খেয়াল করে, যে এই যে ব্র্যাগস ল তুমি কনসিডার করেছো, সেইখানে এন এর ভ্যালু লোয়েস্ট ভ্যালুটা 1 আর সাইন থিটার ম্যাক্সিমাম ভ্যালু তোমার বেসিক্যালি 1 হবে। তার মানে এইখানে যে ওয়েভ লেন্থটা তুমি ইউজ করছো সেই ওয়েভ লেন্থটা মাস্ট বি লেস ইকুয়াল টু তোমার 2D হতে হচ্ছে। মানে যদি তুমি জাস্ট এখানে ল্যামডার যে ম্যাক্সিমাম ভ্যালু কি হতে পারে তুমি দেখতে চাও, ল্যামডার ম্যাক্সিমাম ভ্যালু মানে সাইন থিটার ম্যাক্সিমাম ভ্যালু আর এন এর মিনিমাম ভ্যালু, তাই যদি তুমি দেখো তাহলে ল্যামডার ম্যাক্সিমাম ভ্যালু হবে 2D, অর্থাৎ যে এক্স রে তুমি ইউজ করবে তার ওয়েভ লেন্থটা লেস ইকুয়াল টু 2D হতে হবে। আচ্ছা, যেখানে ডিটা কি, ডিটা হচ্ছে ইন্টারপ্ল্যানার স্পেসিং, ডিটা কিন্তু অফ দ্য অর্ডার অফ অ্যাংস্ট্রম হয়, মানে একটা এক্স রে সরি একটা ক্রিস্টাল তাদের ইন্টারপ্ল্যানার স্পেসিংটা অফ দ্য অর্ডার অফ অ্যাংস্ট্রম, তার মানে যে ওয়েভ লেন্থটা হবে সেটা বেসিক্যালি অফ দ্য অর্ডার অফ অ্যাংস্ট্রম অর্ডারের হতে হবে, এবং এক্স রে যেহেতু তার ওয়েভ লেন্থ অ্যাংস্ট্রম অর্ডারে, সেই জন্যই হচ্ছে এক্স রে দিয়ে তুমি জাস্ট এই ক্রিস্টাল ডিফ্রাকশনটাকে দেখতে পাও। তাহলে এবারে দেখো এইখানে আমি যেটা বলছি যে ইলেকট্রন দিয়েও যদি তুমি একই রকমের ডিফ্রাকশন প্যাটার্ন দেখতে পাও, তাহলে প্রথম কনক্লুশনটা হচ্ছে সেই ইলেকট্রনের সঙ্গে নিশ্চয়ই একটা ওয়েভ ক্যারেক্টার আছে। আর সেকেন্ড ইম্পর্টেন্ট পয়েন্টটা কি, সেকেন্ড ইম্পর্টেন্ট পয়েন্টটা হচ্ছে যে ওয়েভ লেন্থ অ্যাসোসিয়েটেড টু ইলেকট্রন, এটা অফ দ্য অর্ডার অফ অ্যাংস্ট্রম হবে, মানে ইলেকট্রন তার সঙ্গে অ্যাসোসিয়েটেড যে ওয়েভ লেন্থ সেটা অফ দ্য অর্ডার অফ অ্যাংস্ট্রম হবে। তাহলে এই দুটো কনক্লুশন তুমি পৌঁছাতে পারছো। আচ্ছা, এবারে দেখো যে তুমি যদি এই ল্যামডাটাকে জাস্ট সিম্পলি এইচ ওভার পি বলো এইটা, তাহলে ওয়েভ লেন্থ অ্যাসোসিয়েটেড ল্যামডাকে যদি এইচ ওভার পি বলো, বা এইটাকে যদি এইচ ওভার জাস্ট এম ইন্টু ভি বলো, তাহলে প্রথম দেখা একটা ভি তার একটা টিপিক্যাল ভ্যালু, মানে একটা ইলেকট্রনের যে ভেলোসিটি তার টিপিক্যাল ভ্যালুটা কত হয় না, তুমি দেখো মানে দেখবে হাইড্রোজেন অ্যাটমের নিউক্লিয়াসকে কেন্দ্র করে যে 1s অরবিটালে যে ইলেকট্রনটা ঘুরছে তার অ্যাকচুয়ালি ভেলোসিটিটা কত হয়, লাইটের স্পিডের 137/1 হয়। তার মানে তুমি জাস্ট এটা বুঝতে পারছো যে এটা মোটামুটি ভাবে লাইটের যে স্পিড হয় তার ওই তোমার মানে 100/1 এরকম একটা অর্ডারের, মানে তুমি এইটাকে ভাবতে পারো দিস ইজ অফ দ্য অর্ডার অফ আর কি তোমার ওই যদি লাইটের স্পিড হচ্ছে 10⁻⁸ এর অর্ডারে হয়, তাহলে এটা অফ দ্য অর্ডার অফ 10⁻⁶ এর এই অর্ডারে। তাহলে আমি যদি একটা এই 1s অরবিটালের জন্য মানে হাইড্রোজেন অ্যাটমে 1s অরবিটালে ঘূর্ণায়মান ইলেকট্রন তার ভেলোসিটি হচ্ছে লাইটের ভেলোসিটির 137/1, ঠিক আছে এইটা। এবারে এইটা তো একদম স্পেসিফিক বলে ফেললাম। এবারে একটা মলিকুল বা কোনো একটা অ্যাটমে কোর ইলেকট্রনগুলো আরো বেশি স্পিডে মুভ করে, একটা মলিকুলের বাইরের দিকে ইলেকট্রনগুলো একটু কম স্পিডে মুভ করে, তাহলে আমি একটা টিপিক্যালি তার ভ্যালুটাকে ধরে নিচ্ছি যে তোমার ধরো এই 10⁻⁻² টাইমস তোমার স্পিড অফ লাইট এরকম অর্ডারে, মানে 1 এর 137টাকে 1 এর 100 ধরে নিয়ে তোমার অফ দ্য অর্ডার 10⁻² ইন্টু স্পিড অফ লাইট,
মানে তার মানে বেসিক্যালি এটা হচ্ছে 3 ইন্টু 10⁻⁻6 মিটার পার সেকেন্ড এরকম একটা অর্ডারে, মানে 3 ইন্টু 10⁻8 মিটার পার সেকেন্ড হচ্ছে লাইটের স্পিড, তার মোটামুটি 100/1 মানে অফ দ্য এই অর্ডার। তাহলে তুমি দেখো এইখানে তাহলে এই ইলেকট্রনের সঙ্গে অ্যাসোসিয়েটেড যে ওয়েভ লেন্থ সেটা কেমন অর্ডারের হবে, 6.626 ইন্টু 10⁻−34 জুল সেকেন্ড এই অর্ডার একটা। আচ্ছা, মাস অফ দ্য ইলেকট্রন সেটা হচ্ছে 9.11 ইন্টু 10⁻31 কেজি এরকম একটা অর্ডার। আর তার সঙ্গে ভেলোসিটিটা এই অফ দ্য অর্ডার অফ ধরে নাও 3 ইন্টু 10⁻6 মিটার পার সেকেন্ড এরকম একটা অর্ডার। তুমি খেয়াল করো এই সংখ্যাগুলো 6.626 নিচে হচ্ছে 9.11 ইন্টু 3, এটাকে যদি বাইরে রেখে দাও তাহলে 10⁻, দেখো এইটা বেসিক্যালি -9 মিটার এই অর্ডারে হচ্ছে, -9 মিটার এই অর্ডারে হচ্ছে। আর এইটা এবারে খেয়াল করে দেখো, এইটা তো 6/3/27 মতো, তার মানে এটা একটা সার্টেন ফ্যাক্টর কিছু একটা থেকে যাচ্ছে, তাহলে এখানে তুমি একটা ফ্যাক্টর ধরে নাও, এইটা ইন্টু 10⁻10 মিটার এই অর্ডারে, তার মানে বেসিক্যালি এটা হচ্ছে তোমার অ্যাংস্ট্রম অর্ডার। মানে এটা হচ্ছে 6.6 আর নিচে হচ্ছে তোমার, দেখো এটা যদি কাটো আর কি 3 না 7, মানে 1/5 মতো একটা কিছু হচ্ছে, মানে অফ দ্য 2 ইন্টু 10⁻, মানে অফ দ্য অর্ডার অফ বলছি তোমার 2 ইন্টু 10⁻10 মিটার এই অর্ডারে হচ্ছে, তার মানে বেসিক্যালি একটা অ্যাংস্ট্রম অর্ডারে হচ্ছে। দেখো তাহলে সব কিছু দেখো কনসিস্টেন্ট। তাহলে এক্সপেরিমেন্ট তোমার এক্সরে দিয়ে যে টাইপের ডিফ্র্যাকশন প্যাটার্ন তুমি পেতে পারো, ইলেকট্রন দিয়েও তুমি একই রকমের ডিফ্র্যাকশন প্যাটার্ন যখন পাচ্ছ, এবং ডিফ্র্যাকশন যেহেতু ওয়েভের সঙ্গে অ্যাসোসিয়েটেড প্রপার্টি, তো এইখান থেকে আমি প্রথম কনক্লুশনটা করছি যে ইলেকট্রনের নিশ্চয়ই একটা ওয়েভ ক্যারেক্টার আছে। আর সেকেন্ডলি আমি বলছি যে যে আমি মানে যখন 1912 সালে লাও এবং ব্র্যাগ তারা হচ্ছে একটা ক্রিস্টাল সেইটাকে ইউজ করে এক্স রে ডিফ্র্যাকশন এক্সপেরিমেন্ট করেছেন, সেখানে তারা দেখিয়েছেন যে এক্স রে সুইটেবল ফর ডিফ্র্যাকশন স্টাডি অফ এ ক্রিস্টাল। তার কারণটা হচ্ছে এক্স এর ওয়েভলেন্থ এখানে ইন্টারপ্ল্যানার স্পেসিং যেটা তার অর্ডারের, অর্থাৎ অ্যাংস্ট্রম অর্ডারের। তাহলে ইলেকট্রন দিয়েও যদি তুমি একটা ক্রিস্টালের ডিফ্র্যাকশন প্যাটার্ন পেতে চাও, তাহলে ইলেকট্রনের সঙ্গে অ্যাসোসিয়েটেড ওয়েভটাও নিশ্চয়ই ওরকম অ্যাংস্ট্রম অর্ডারের হতে হবে। এবং সত্যি সত্যি যে ডি ব্রগলি হাইপোথিসিস যেখানে ল্যামডা ইকুয়াল টু h/p, সেখান থেকে ল্যামডাটা আমি এস্টিমেট করে দেখছি, হ্যাঁ সেটা অফ দ্য অর্ডার অফ তোমার অ্যাংস্ট্রম অর্ডারেরই হচ্ছে। ঠিক আছে, দেখো তাহলে যেটা মানে ডি ব্রগলি যেটাকে যা সিম্পলি একটা হাইপোথিসিসের মতো ধরেছিলেন, সেই হাইপোথিসিসটাকে এখানে এক্সপেরিমেন্টালি ভেরিফাইড হয়ে যাচ্ছে, এবং এই তার জন্য যেটা দাঁড়াচ্ছে যে খুব অল্প সময়ের মধ্যে ডি ব্রগলি তো আগে নোবেল পেয়েই গেল, 1937 সালে কিন্তু এই ডেভিসন, জার্মার অ্যান্ড স্যার জিপি থমসন তারা হচ্ছে গড নোবেল প্রাইজ। কেন নোবেল প্রাইজ পেল না, ইলেকট্রনের একটা ওয়েভ ক্যারেক্টার আছে সেটা দেখানোর জন্য। তাহলে একটা মজা দেখো, 1897 সালে স্যার জে থমসন তিনি বললেন ইলেকট্রন একটা ফান্ডামেন্টাল পার্টিকেল, সেই জন্য 1906 সালে তিনি নোবেল পেয়ে গেলেন। আর তার ছেলে সে কি বললো 1927 সালে তোমার ইলেকট্রন ডিফ্র্যাকশন এক্সপেরিমেন্ট করে এটা দেখাতে পারলেন যে সেই ইলেকট্রনের সঙ্গে অ্যাসোসিয়েটেড একটা ওয়েভ ক্যারেক্টার আছে। তাহলে সেই ওয়েভ ক্যারেক্টার অফ ইলেকট্রন সেটা দেখানোর জন্য নোবেল পাওয়া গেল। জানি না তাদের কোনো ছেলে টেলে ছিল না, সে যদি আবার ইলেকট্রনের আরো কোনো প্রপার্টি দেখাতে পারতো সে হয়তো নোবেল পেয়ে যেত। হ্যাঁ, তাহলে ইলেকট্রনটা কেউ বললো পার্টিকেল আর তার ছেলে বললো সেটা ওয়েভ, সেটাকে প্রমাণ করলো, দেখো সেইটা দিয়ে জাস্ট নোবেল পেয়ে গেল। কি অবস্থা, বাপ বেটা নোবেল পেয়ে গেল। তাহলে দেখো, তাহলে এই হচ্ছে তোমার বেসিক্যালি ওয়েভ পার্টিকেল ডুয়ালিটির মূল জায়গাটা। এবার আমাকে কতগুলো জিনিসটা ভাবতে হবে। দেখো তাহলে এখন তুমি কনভিন্স তো, মানে মন থেকে মানছো তো নাকি, না যে হ্যাঁ সত্যি সত্যি হচ্ছে একটা পার্টিকেলের সঙ্গে অ্যাসোসিয়েটেড একটা ওয়েভ ক্যারেক্টার আছে, এবং তার ওয়েভ লেন্থটা, সেই ওয়েভটা হচ্ছে তোমার ম্যাটার ওয়েভ বা ওয়েভ প্যাকেট, এবং তার সঙ্গে অ্যাসোসিয়েটেড ওয়েভ লেন্থ ল্যামডাটা h/p। এটা মানছো না মানছো না এখনো? মানে ডি ব্রগলির যেটা হাইপোথিসিস পর্যায়ে ছিল, এটাকে সত্যি কথা সেটা বুঝতে পারছো নিশ্চয়ই এখন। তুমিও তোমার মতো করে এটা ওটা হাইপোথিসিস দিতে পারো। এবার সেইটা যদি অদূরভব এখন কিছু বলে যাও, বুঝলো তো, বলে না এখানে ওখানে সব লিখে টিকে রেখে দাও, আনন্দবাজার ছেপে টেপে রেখে দাও, মানে যত খুশি হাইপোথিসিস আর কি এ করে, তার প্রমাণ হোক বা না হোক। এবার ভবিষ্যতে কেউ যদি ওটা প্রমাণ করতে পারে, নোবেল কিন্তু তুমি পেয়ে যাবে যদি বেঁচে ভেঁচে থাকো আর কি। ঠিক আছে, ওই জন্য বোস আইনস্টাইন কনডেনসেশনের কনসেপ্ট হচ্ছে 1924 সালে 23-24 সালে হচ্ছে এসএন বোস আইনস্টাইন সব দিয়ে গিয়েছিল। সেটা এক্সপেরিমেন্টাল বোস আইনস্টাইন কনডেনসেট আইসোলেট করছে কবে, আইসোলেট করছে হচ্ছে তোমার 1998 95 থেকে 98 এই সময়ের মধ্যে, তখন হচ্ছে ওরা সব মরে টরে গেছে আর কি। তাহলে যদি বেঁচে থাকতো তাহলে তো বোস টোস নোবেল পেয়ে যেত। তাহলে দেখো ওরকম ওরকম সব দিয়ে যাও হাইপোথিসিস। হ্যাঁ ঠিক আছে, তো মানে পরের জেনারেশন যদি এটা প্রমাণ করতে পারে, তুমি একটা হাইপোথিসিস দাও যে ঈশ্বর আছে, ঈশ্বরের গায়ের রং কালো,
হ্যাঁ, বা ঈশ্বর হচ্ছে 7.5 ফুট লম্বা, এরকম একটু বলে টলে যাও। এবার পরে যদি কেউ প্রমাণ টমান করতে পারে না, ঠিক আছে, এক্সপেরিমেন্টে যদি দেখতে পায় না, ব্যাস তুমি কিন্তু অরিজিনালি বলেছো ঈশ্বর 7.5 ফুট, তার ওজন হচ্ছে 103 কেজি, আর তার গায়ের রং কালো, মাথায় কোঁকড়ানো চুল, হ্যাঁ, এরকম তুমি বলে চলে যাও। ঠিক আছে, পরে দেখবে ঈশ্বর কেউ একজন সত্যি সত্যি দেখতে পেলো, সে সত্যি সত্যি ওরকমই দেখতে পেলো, কিন্তু তোমার যেহেতু লিপিবদ্ধ আছে, তুমি আগে এটা বলেছিলে, তুমি কিন্তু ওর সাথে নোবেল পাবে যদি বেঁচে থাকো। ঠিক আছে নিরঞ্জনা, হ্যাঁ স্যার। ওরকম করে যা, দিয়ে যা। তাহলে কনভিন্স তো যে হ্যাঁ সত্যি সত্যি প্রত্যেকটা পার্টিকেলের সঙ্গে অ্যাসোসিয়েটেড ওয়েভ আছে, এবং সেই ওয়েভটা হচ্ছে তোমার ম্যাটার ওয়েভ, হ্যাঁ, এবং তার সঙ্গে ওয়েভ লেন্থ ল্যামডা ইকুয়াল টু h/p। ঠিক আছে, হ্যাঁ স্যার ঠিক আছে। কারো মানতে কি অসুবিধা হয়েছে? না স্যার ঠিক আছে। ঠিক আছে তো? আচ্ছা, তুমি এই যে মানে আমার তো মানতে খুব অসুবিধে, আমার মানতে খুব অসুবিধে এটা। আচ্ছা, তুমি এবারে ভালো যে এই যে বলছে প্রত্যেকটা পার্টিকেলের সঙ্গে নাকি অ্যাসোসিয়েটেড একটা ওয়েভ আছে, মানে প্রত্যেকটা পার্টিকেলই আজ ওয়েভের মতো বিহেভ করছে। ওই তুমি তুই আশপাশে কি দেখতে পাচ্ছ এটা? একটা শোয়েব আক্তার যখন সচিনকে বল করছে, তখন শোয়েব আক্তার যে বলটাকে করলো, সেই বলটা তো একটা মুভিং পার্টিকেল, তার সঙ্গে তোমার ওটা একটা ওয়েভের মতো যাচ্ছে। সেই ম্যাকের একটা অ্যাড হয় না, অফ স্পিন লেগ স্পিন হয়ে গিয়ে আউট হয়ে গেল, মানে এরকম ওয়েভের মতো যাচ্ছে। বা তোমাকে একটা ঢিল ছুঁড়ে একটা একটা ঢিল যখন ছোঁড়া হচ্ছে, ধরো একটা প্রজেক্টাইল মোশন নিয়ে তোমার মাথায় গিয়ে ধাক্কা দিল, ওই সেটা তো বেশ একদম ঢিল যেমন যায় সেরকম ভাবেই যাচ্ছে। ওই একটা পার্টিকেল যেমন যায় আর কি, তার একটা লিনিয়ার মোশন থাকে, বা গ্র্যাভিটেশনাল ফোর্স থাকলে সে বেশি একটা প্যারাবোলিক মোশনের মধ্যে দিয়ে যাচ্ছে, হ্যাঁ, দুটো অপোজিং ফোর্স থাকছে বলে। তুমি তো এটা ওরকমই দেখছো, তাহলে তোমার তো ডেলি এক্সপিরিয়েন্স তো অন্য কথা বলে। তোমার ডেলি এক্সপিরিয়েন্সে পার্টিকেল ওয়েভের মতো বিহেভ করছে, কোথাও কি তুমি দেখেছো? তুমি বলো না, তুমি তো পার্টিকেল নিয়ে তো ডিল করো, এত ঢিল টিল তো ছুঁড়েছো, তা ঢিল ছুঁড়ে আম যখন পেরেছো, তখন কি তুমি ওরকম ক্যালকুলেট করে দেখে নিয়েছো নাকি যে যে ওই যে ঢিলটা ছুটছি তার মাস এত, তার ভেলোসিটি এত, তার সঙ্গে একটা ওয়েভ ক্যারেক্টার থাকবে, তাহলে ওয়েভ মানেই হচ্ছে সে সাপের মতো এঁকে বেঁকে যাবে, এবং সেই মতো করে ক্যালকুলেট করে তুমি ঢিল ছুঁড়েছো নাকি? বুঝেছো? না স্যার। তাহলে তাহলে তুমি যদি বলো যে পার্টিকেলের সঙ্গে অ্যাসোসিয়েটেড ওয়েভ ক্যারেক্টার আছে, তাহলে ওয়েভ ক্যারেক্টারটা সবসময় ম্যানিফেস্টেড হচ্ছে না কেন? তাহলে ইফ ফর every moving particle, if for every moving particle there is an associated wave, then why are they not manifested always? তাহলে তুমি কি এটা বলছো যে প্রত্যেকটা মুভিং পার্টিকেলের সঙ্গে যদি সত্যি একটা অ্যাসোসিয়েটেড ওয়েভ থাকে, তাহলে কেন তারা অলওয়েজ ম্যানিফেস্টেড হচ্ছে না? আচ্ছা, সেটা বোঝার জন্য তুমি এক কাজ করো। তুমি এই ধরো দুটো এক্সাম্পল দেখছি, একটা হচ্ছে তোমার ধরো শোয়েব আক্তার ইজ বোলিং টু সচিন, ধরো শোয়েব আক্তার সচিনকে বল করছে, হ্যাঁ, সচিন তেন্ডুলকর বল করছে। আচ্ছা, শোয়েব আক্তার যখন সচিনকে বল করছে, তখন এই যে বলটা, সে বলের মাসটা কত? বলের মাস হচ্ছে 160 গ্রাম হয় একটা ক্রিকেট বলের মাস। আচ্ছা, শোয়েব আক্তার যে ভ্যালু 160 গ্রাম মানে হচ্ছে 160 ইন্টু 10⁻³ কেজি, এইটা হচ্ছে তোমার বেসিক্যালি একটা বলের মাস। আচ্ছা, শোয়েব আক্তার কোন স্পিডে বল করে? তাহলে অ্যাভারেজে 150 কিলোমিটার পার আওয়ার বেগে তো খুব বল করতে পারতোই, 150 কিলোমিটার পার আওয়ার, তার মানে 150 ইন্টু 10⁻³ ডিভাইডেড বাই 3600 মিটার পার সেকেন্ড। তাহলে এটা তুমি জাস্ট এইভাবে লিখে রাখো, 15/36 ইন্টু 10 মানে 10 মানে 150/36, কাটাকাটি সব পরে করবো, এখন 150/36 এত মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে ভেলোসিটি। তাহলে এবারে ওয়েভ লেন্থ অ্যাসোসিয়েটেড টু ক্রিকেট বল, মানে শোয়েব আক্তার যখন বলটাকে করলো তার সঙ্গে অ্যাসোসিয়েটেড যে ওয়েভটা,
তার ওয়েভ লেন্থ যদি তুমি ক্যালকুলেট করো সেটা কত হবে, ল্যামডাটা তোমার বেসিক্যালি h/p, এইচটা হচ্ছে 6.626, মানে h/p মানে h/mv আর কি, মানে h/p মানে আমি একবারে লিখে দিচ্ছি, এটা h/mv। এইচ এর জায়গায় 6.626 ইন্টু 10⁻³ জুল সেকেন্ড তুমি বসিয়ে দিলে। মাসটা হচ্ছে তোমার কত না 160 গ্রাম। 160 গ্রাম মানে হচ্ছে ওই যে লিখেছি 160 ইন্টু 10⁻³ 160 ইন্টু 10⁻³ কেজি। আর ভেলোসিটিটা কত না, ভেলোসিটিটা 150 বাই মোটামুটি 36 মিটার পার সেকেন্ড। জিনিসটা কেমন দাঁড়াচ্ছে দেখো, এই যে 6.626 নিচে রইলো তোমার 16 একটা রইলো, 15 একটা রইলো, উপরে একটা 36 চলে গেল, আর 10 এর পাওয়ার গুলো কত হচ্ছে -2, উপরে চলে গেল 10⁻36 এর মতো। এবার তুমি জাস্ট মানে মোটামুটি ভাবে এইটা অফ দ্য অর্ডার অফ 1 এর কাছাকাছি তোমার হয়ে যাবে, কারণ 6.6 তার ডবল করলে 13, মানে 13 আর মানে এটা প্রায় এটা 2 এর মতো হয়ে যাচ্ছে, 16 দুগুণে 32 করে, এটা মোরালেস একের কাছে, মানে অফ দ্য অর্ডার অফ 10⁻36 মিটার এই অর্ডারে। তো দেখো শোয়েব আখতার যখন সচিনকে বল করছে, সেই বলের সঙ্গে অ্যাসোসিয়েটেড ওয়েভের ওয়েভলেন্থ হচ্ছে 10⁻36 মিটার। আর এবারে এই বলটা কোথায় হিট করবে, মানে বলটা হিট করবে ধরো আইদার সচিনের ব্যাটে অথবা প্যাডে অথবা তোমার মানে মানে বডিতে লাগতে পারে বা কিছু একটা, বা উইকেটে লাগতে পারে। তার মানে যেটা হচ্ছে তোমার সিস্টেম সাইজ যদি দেখো তুমি, সিস্টেম সাইজটা কিন্তু তোমার মোটামুটি ভাবে দেখো 10 সেন্টিমিটার এরকম একটা অর্ডারের, মানে এটা অফ দ্য অর্ডার অফ কিন্তু 10⁻1 মিটার এই অর্ডারে। তার মানে এটা দেখতে পাচ্ছ এই সিস্টেম সাইজটাকে, এটাকে তুমি যদি ডি বা ইত্যাদি কিছু নাম দাও, তাহলে এই ল্যামডাটা এইটা কিন্তু মাচ লেস দ্যান ডি হচ্ছে এই পার্টিকুলার কেসে। এটা যে ল্যামডা ইজ মাচ লেস দ্যান ডি, মানে ব্যাপারটা কিরকম, ধরো একটা তুমি জায়গা নিয়েছো, মানে এইটুকু ধরো একটা জায়গা, এইটুকু জায়গার মধ্যে তুমি প্রথমে এক কাজ করো, একটা ওয়েভ নাও, বুঝতে পারছো এটা ওয়েভের মতো। তারপর এক কাজ করো, তুমি এইটুকু জায়গার মধ্যে তুমি এই ধরো খানচারেক ওয়েভ নিয়ে নাও, কেমন দেখতে হচ্ছে এটা, এরকম হয়ে যাচ্ছে। আগে তুমি এরপরে এইটুকু জায়গার মধ্যে তুমি এক কাজ করো, অনেক বেশি সংখ্যক অফ ওয়েভ নিয়ে নাও, কি দাঁড়াচ্ছে এটা, অনেক বেশি ওয়েভ যখন তুমি নিয়ে ফেলছো কেমন দেখতে পাচ্ছ না, এরকম দেখতে পাচ্ছ। তাহলে আরো ওয়েভ নিলে কি হবে, দেখো প্রথমটা যেটা ওয়েভ ক্যারেক্টার তুমি পরিষ্কার বুঝতে পারছো, কিন্তু যখনই তুমি এই সিচুয়েশনটায় আসছো, অর্থাৎ ওয়েভ লেন্থটাকে প্রচন্ড ছোট করে দিচ্ছ, তখন দেখো তোমার কিন্তু ওয়েভ ক্যারেক্টারটা তুমি আর বুঝতে পারছো না, মনে হবে কি না জাস্ট সিম্পলি একটা পার্টিকেল যেমন ভাবে যায় সেই রকম ভাবেই যাচ্ছে আর কি। তার মানে যেটা দাঁড়াচ্ছে যে এই যে পার্টিকুলার কেসে জাস্ট পার্টিকেলের সঙ্গে অ্যাসোসিয়েটেড ওয়েভের ওয়েভলেন্থ তার সিস্টেম সাইজের থেকে নেগলিজিবলি স্মল হয়ে গেল, এইটার জাস্ট বেসিক্যালি কনক্লুশনটা হচ্ছে যে এই পার্টিকুলার কেসে ওয়েভ ক্যারেক্টারটা ইজ নট ম্যানিফেস্টেড, অর্থাৎ ওয়েভ ক্যারেক্টারটা কিন্তু এখানে তোমার ম্যানিফেস্টেড হচ্ছে, তুমি বুঝতেই পারছো না ওয়েভ ক্যারেক্টারটা। আচ্ছা এবারে অল্টারনেটিভলি দেখো, আর ধরে নাও তোমার খেলাটা জীবন্ত শোয়েব আখতার আর জীবন্ত সচিন তেন্ডুলকারের মধ্যে না হয়ে সচিন তেন্ডুলকারের ভূতের সাথে তোমার শোয়েব আখতারের ভূতের খেলা হচ্ছে। আচ্ছা এবারে ভূতেরা কি করছে, ভূতেরা তো সব তাদের সব মানে অতিমানবিক সব মানে প্রচুর ক্ষমতা টমতা থাকে, মানে অশরীরী তারা, তো তাদের সব অনেক রকম ক্ষমতা টমতা থাকে। আর ওরা কি করছে, ওরা বেসিক্যালি এই ক্রিকেট বলটা দিয়ে আর খেলবে না, ওরা কি করছে তার বদলে খেলছে হচ্ছে ইলেকট্রন দিয়ে, মানে বলটাকে রিপ্লেস করে দিয়েছে ইলেকট্রন দিয়ে, তারা ইলেকট্রন নিয়ে, মানে ওদের ক্রিকেট বল মানে বেসিক্যালি ইলেকট্রন। আচ্ছা এবারে ব্যাট যেটা, এই ব্যাট দিয়ে খেলছে না, ব্যাটের বদলে সে কি করছে একটা মলিকুল অথবা অ্যাটম সেই রকম ভাবে খেলছে, মানে ধরো একটা এরকম একটা টলুইন টাইপের তুমি একটা মলিকুল নিয়ে নেবে, হ্যাঁ, সুন্দর দেখা একটা হ্যান্ডেল আছে আর একটা ব্যাট আছে, সেখান থেকে ইলেকট্রন তুমি সুন্দর খেলতে পারবে, আর ইলেকট্রন তুমি নিয়ে নিয়েছো, সুন্দর খেলা যাবে। তাহলে তুমি ব্যাটটাকে রিপ্লেস করে দাও একটা মলিকুল দিয়ে, আর ক্রিকেট বলটাকে তুমি রিপ্লেস করে দাও একটা ইলেকট্রন দিয়ে। তা যদি করে দাও তাহলে তুমি কি দেখছো না,
তার সঙ্গে অ্যাসোসিয়েটেড ওয়েভের যে ওয়েভ লেন্থটা সেটা যদি তুমি জাস্ট সিম্পলি h/mv এইরকম ভাবে বলো, যেখানে 6.626 × 10⁻³ জুল সেকেন্ড এটাই তুমি নিলে, ইলেকট্রনের মাসটা হচ্ছে 9.11 × 10⁻³ কেজি এরকম অর্ডারের নিলে, আর ভেলোসিটিটা তোমার অফ দ্য অর্ডার অফ ধরে নাও এই 10⁶ মিটার/সেকেন্ড এরকম একটা অর্ডারের নিলে, তাহলে তুমি খেয়াল করে দেখো এই থেকে এটা বেরোচ্ছে অফ দ্য অর্ডার অফ অ্যাংস্ট্রম, যেটা আমি আগে ক্যালকুলেট করার সময় দেখিয়েছি। আর এখানে সিস্টেমটা কি, মলিকুল বা অ্যাটম, এখানে সিস্টেম সাইজটা কি, সিস্টেম সাইজ ডিটা, এটাও দেখো অফ দ্য অর্ডার অফ অ্যাংস্ট্রম, মানে অ্যাটম বা মলিকুল, সেটাও সিস্টেম সাইজ অফ দ্য অর্ডার অফ হচ্ছে অ্যাংস্ট্রম। মানে এই পার্টিকুলার কেসে তুমি যেটা দেখতে পাচ্ছ যে ল্যামডাটা অফ দ্য অর্ডার অফ বা ইভেন গ্রেটার ইকুয়াল টু ডি তোমার হয়ে যেতে পারে। তাহলে ইন দিস কেস ল্যামডাটা বেসিক্যালি তোমার গ্রেটার ইকুয়াল টু ডি এই অর্ডারে হয়ে যাচ্ছে। তাহলে এখন কি হয়ে যাচ্ছে পরিষ্কার দেখো, ওয়েভ ক্যারেক্টার ইজ ম্যানিফেস্টেড, ওয়েভ ক্যারেক্টার ইজ ম্যানিফেস্টেড। দেখো মজাটা, যে যখন শোয়েব আখতার সচিন তেন্ডুলকরকে বল করছে, তখন তুমি সেইখান থেকে ওয়েভলেন্থ ক্যালকুলেট করলে, সেই ওয়েভলেন্থটা হচ্ছে সিস্টেম সাইজের তুলনায় অনেক অনেক ছোট, নেগলিজিবলি স্মল। আর যখন তুমি একটা ইলেকট্রন যখন মলিকুল বা অ্যাটমের সাথে ইন্টারঅ্যাক্ট করছে, ইলেকট্রনের সঙ্গে অ্যাসোসিয়েটেড ওয়েভলেন্থ আর অ্যাটম বা মলিকুলার ডাইমেনশন সেটা হচ্ছে এক অর্ডারের, যখন হচ্ছে ল্যামডা ডি সেম অর্ডারের হয়ে যাবে, তখন তোমার ওয়েভ ক্যারেক্টারটা ম্যানিফেস্টেড হবে এবং ওয়েভ ক্যারেক্টারটা ইম্পর্টেন্ট ইনফ্লুয়েন্স থাকবে, সেটা তুমি দেখতে পাবে। আর যদি তোমার ওয়েভলেন্থটা সিস্টেম সাইজের তুলনায় অনেক অনেক ছোট হয়ে যায়, তখন তার ওয়েভ ক্যারেক্টার তুমি বুঝতেই পারবে না এবং ওয়েভ ক্যারেক্টারের কোনো ম্যানিফেস্টেশন তুমি দেখতে পাবে না। তাহলে দেখো, তাহলে যদিও সত্যি সত্যি পার্টিকেলের সঙ্গে অ্যাসোসিয়েটেড ওয়েভ আছে এবং সমস্ত মুভিং পার্টিকেলের ক্ষেত্রেই সেটা আছে, কিন্তু তার ম্যানিফেস্টেশনটা যে সবসময় হবে সেরকম নয়, বা সবসময় যে তুমি এটা দেখতে পাবে সেটা কিন্তু নয়। বোঝা গেল? তাহলে তাহলে কখন তোমার ওয়েভ ক্যারেক্টারটা ম্যানিফেস্টেড হবে, কখন ওয়েভ ক্যারেক্টারটা ম্যানিফেস্টেড হবে না, তুমি পরিষ্কার বুঝতে পেরেছো? কোনো অসুবিধা নেই তো? বোঝা গেল তো? তাহলে তোমাকে দুটো কেস করতে হ্যাঁ হবে। স্যার ঠিক আছে। তাহলে যখন তোমার দেখো, যখন তোমার ওয়েভ ক্যারেক্টারটা ম্যানিফেস্টেড হচ্ছে, তখন তোমাকে এই প্রবলেমটাকে ট্রিট করতে হবে, ট্রিট দ্য প্রবলেম কোয়ান্টাম মেকানিক্যালি। তখন কিন্তু ক্লাসিক্যাল লজ অফ ফিজিক্স গুলো আর কাজ করবে না। তখন সরি, এটা তো ট্রিট দ্য প্রবলেম, এটা হচ্ছে ক্লাসিক্যালি, মানে এই পার্টিকুলার প্রবলেম হচ্ছে তোমার যেহেতু ওয়েভ ক্যারেক্টারটা ইম্পর্টেন্ট নয়, তখন ট্রিট দ্য প্রবলেম ক্লাসিক্যালি, মানে নিউটনিয়ান লজ অফ মোশন দিয়ে তুমি কাজটাকে করতে পারবে ক্লাসিক্যালি। কিন্তু মাইক্রোস্কোপিক সাবঅ্যাটমিক ওয়ার্ল্ডে এই ল্যামডা আর ডি তারা একই অর্ডারে হয়ে যাচ্ছে বলে, এইখানে কিন্তু তোমাকে যেটা করতে হবে, ট্রিট দ্য প্রবলেম বা ট্যাকেল দ্য প্রবলেম কোয়ান্টাম মেকানিক্যালি। তোমাকে নতুন ভাবে ভাবতে হবে, এইটা ঠিক আছে? তাহলে এইটা ভীষণ ইম্পর্টেন্ট, যে তোমার ওয়েভ ক্যারেক্টারটা হয়তো সর্বত্রই আছে, কিন্তু ওয়েভ ক্যারেক্টারের ম্যানিফেস্টেশনটা সর্বত্র নেই। হ্যাঁ, যখন তোমার ওই সিস্টেম সাইজ যার সাথে ইন্টারাক্ট করছে আর তার সঙ্গে অ্যাসোসিয়েটেড ওয়েভলেন্থ তুমি কম্পেয়ার করবে, যদি ওয়েভলেন্থটা ওই সিস্টেম সাইজের কম্পারেবল বা তার তুলনায় বেশি হয়ে যায়, তাহলে তখন ওয়েভ ক্যারেক্টার ইম্পর্টেন্ট, তখন প্রবলেমটাকে কোয়ান্টাম মেকানিক্যালি ট্রিট করতে হবে, সেখান থেকে অনেক পিকুলিয়ার জিনিসপত্র তুমি দেখতে পাবে। আর যখন তোমার ওয়েভলেন্থটা খুব খুব ছোট হয়ে যাবে দেন দ্য সিস্টেম সাইজ, তখন কিন্তু ওয়েভ ক্যারেক্টার কোনো রকম ভাবেই হচ্ছে ইম্পর্টেন্ট হবে না। ঠিক আছে? তাহলে বোঝা গেল তো যেটা বললাম? কোনো অসুবিধা নাই তো? হ্যাঁ স্যার হ্যাঁ ঠিক স্যার। আছে। আচ্ছা, আর একটা ইম্পর্টেন্ট জিনিস দেখো। আগেরটা সিস্টেম হ্যাঁ, স্যার হ্যাঁ, আগেরটা সিস্টেম সাইজটা কি ডিনোট করছিল মানে ওই ডি মানে সিস্টেম সাইজ মানে হচ্ছে ধরো বলটা যেখানে ধাক্কা দিচ্ছে সেটাকে সিস্টেম সাইজ ধরো, মানে বলের ইটসেলফ তুমি রেডিয়াসটাকে ডায়ামিটারটাকে ভাবতে পারো, অথবা তুমি ভাবতে পারো উইকেটটা, অথবা ভাবতে পারো ব্যাটটা, অথবা প্যাডটা, অথবা হেলমেটটা, মানে বলটা যার সাথে ধাক্কা দিচ্ছে সেটা হচ্ছে সিস্টেম সাইজ আর কি। ঠিক আছে? আর বলটা ইটসেলফও তুমি ধরতে পারো। ঠিক আছে? আচ্ছা, আচ্ছা, এইটা একটা। আচ্ছা, আমি এই মানে একটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে যে তোমার একটা থার্মাল ডিবাগলি ওয়েভলেন্থ বলে একটা ওয়েভলেন্থ আছে। থার্মাল ডিবাগলি ওয়েভলেন্থ, এই অ্যাকচুয়ালি কনসেপ্টটা স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স বলে একটা জিনিস তোমাদের ভবিষ্যতে পড়তে হবে,
সেইখানে ন্যাচারালি এই জিনিসটা আসে, কিন্তু আমি জাস্ট একটুখানি বলে দিচ্ছি। সেটা হচ্ছে ধরো তুমি যদি একটা পার্টিকেল ওয়ান ডাইমেনশনে কনসিডার করো, তাহলে ধরো একটা গ্যাস বা কিছু একটা ধরে নিচ্ছ আর কি, মানে একটা গ্যাসিয়াস সিস্টেম কনসিডার করছো। তা সেক্ষেত্রে তোমার যে মানে থার্মাল এনার্জি যেটাকে বলা হয়, থার্মাল এনার্জি 1D থেকে যদি তুমি কনসিডার করো, থার্মাল এনার্জি মানে থার্মাল কাইনেটিক এনার্জি যা খুশি আর কি, মানে থার্মাল এনার্জি বা মানে ওটা কিছু না। থার্মাল এনার্জিটা এইটা বেসিক্যালি প্রপোর্শনাল টু কি হয়, যদি এটা হচ্ছে তোমার বোলজম্যান কনস্ট্যান্ট হয় আর টেম্পারেচার যদি টেম্পারেচার ইন কেলভিন হয়, তার থার্মাল এনার্জি কেটির সঙ্গে প্রপোর্শনাল। আর এবার তুমি জানো অ্যাভারেজ কাইনেটিক এনার্জি এইটা এইটা বেসিক্যালি তোমার মানে ইকুয়াল টু হচ্ছে তোমার থার্মাল এনার্জি কেটি, এই অর্ডারটা হচ্ছে। মানে অ্যাকর্ডিং টু কাইনেটিক থিওরি অফ গ্যাস, তুমি কি দেখেছো না গ্যাস মলিকিউলগুলো র্যান্ডম ক্যাওটিক মোশন এসব ঘটছে টচ্ছে, তার সঙ্গে অ্যাসোসিয়েটেড পার্টিকেলগুলো এনার্জি আছে, সেখানে তুমি একটা অ্যাভারেজ এনার্জি ক্যালকুলেট করতে পারো। সেই অ্যাভারেজ এনার্জিটা 3 ডাইমেনশনে হলে সেটা বেসিক্যালি 3/2 কেটি, 2 ডাইমেনশনে হলে কেটি, 1 ডাইমেনশনে হলে হাফ কেটি, ইত্যাদি ইত্যাদি। মানে জাস্ট আমি ওই জন্য অফ দ্য অর্ডার অফ কেটি জাস্ট লিখছি, ওই 3/2 না তোমার 1 না হাফ সেটা নিয়ে মাথা ঘামাচ্ছি। আর এবার কাইনেটিক এনার্জিটা কত, বেসিক্যালি px²/2m তো, তা সেইটা যদি তোমার অফ দ্য অর্ডার অফ কেটি এই অর্ডারের হয়, তাহলে এইখান থেকে তুমি যেটা পাচ্ছ দেখো পিটা অফ দ্য অর্ডার অফ √2m কেটি এই অর্ডার। তার মানে আমি 2টাকে যদি বাদ দিয়ে দিই, ওটা √m কেটি এই অর্ডার। আমি মানে আসলে এক্সাক্ট ভ্যালুটাকে লিখতে চাইছি না, আমি জাস্ট p²/2m যদি অফ দ্য অর্ডার অফ কেটি হয়ে যায়, তার মানে বলছে পিটা হচ্ছে অফ দ্য অর্ডার অফ m কেটি। তাহলে এবারে দেখো, তাহলে এই যে পার্টিকেলটা তার সঙ্গে যে অ্যাসোসিয়েটেড যে ওয়েভলেন্থ, সেটাকে আমি ডি ব্রগলি ওয়েভলেন্থ বলবো। ডি ব্রগলি ওয়েভলেন্থটা কি হয়, ডি ব্রগলি ওয়েভলেন্থ ল্যামডাটা সে বেসিক্যালি h/p হয় বলে, তাহলে এইটা অফ দ্য অর্ডার অফ কত হবে, h/√m কেটি হবে এইটা। তাহলে এই যে তোমার ল্যামডাটা, এই ল্যামডাটাকে বলা হবে থার্মাল ডি ব্রগলি ওয়েভলেন্থ, কারণ এর সাথে থার্মাল এনার্জি হ্যাঁ তার একটা সম্পর্ক আছে। তো এইটা হচ্ছে তোমার থার্মাল ডি ব্রগলি ওয়েভলেন্থ, আমি থার্মাল নামটাকে দিয়ে দিচ্ছি। তার থার্মাল এনার্জি কেটি তার সঙ্গে তার স্কয়ার রুটের সঙ্গে ইনভার্সলি প্রপোর্শনাল, যেহেতু এটা অর্থাৎ টেম্পারেচারের সাথে তার সাথে কিন্তু একটা কানেকশন যেহেতু আছে, then এটাকে বলা হয় থার্মাল ডি ব্রগলি ওয়েভলেন্থ। দিস ইজ দ্য থার্মাল ডি ব্রগলি ওয়েভলেন্থ। আচ্ছা আচ্ছা, আরেকটা জিনিস আরেকটু ভালো করে বলা ভালো, মানে এইটাই এক্স্যাক্টলি থার্মাল ডি ব্রগলি ওয়েভলেন্থ নয়। মানে তুমি স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স যখন করবে, তখন আমি তো সব অফ দ্য অর্ডার অফ লিখেছি, আর এক্সাক্ট ভ্যালুটা যদি তুমি দেখো, তাহলে অ্যাকচুয়াল ভ্যালু অফ থার্মাল ডি ব্রগলি ওয়েভলেন্থ সেটা যদি তুমি করো না স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্সে, ন্যাচারালি যেটা আসে একটা এই রুটের মধ্যে 2π চলে আসে, √2πm কেটি এইটা হয়। তাহলে এইটা হচ্ছে তোমার থার্মাল ডি ব্রগলি ওয়েভলেন্থ। মানে আমি জাস্ট থার্মাল এনার্জি থেকে অ্যাসোসিয়েট করে কি অর্ডারে হবে বুঝে যেতে পারলাম। এবারে আমি জাস্ট এক্সাক্ট ভ্যালুটা সেটা স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স থেকে পাওয়া যাবে, সেইটা হচ্ছে তোমার একটা √2π নিচে চলে আসে, এটাকে বলা থার্মাল ডি ব্রগলি ওয়েভলেন্থ। এবং এর কিন্তু একটা ইম্পর্টেন্ট কি বলবো মানে ইম্পর্টেন্ট কনসিকোয়েন্সেস আছে ইন স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স, যে কোন একটা সিস্টেম অফ আইডেন্টিক্যাল পার্টিকেল যদি তুমি কনসিডার করো, সেই পার্টিকেলটার জন্য তোমার ক্লাসিক্যাল স্ট্যাটিস্টিক্স দিয়েই চলে যাবে না কোয়ান্টাম স্ট্যাটিস্টিক্স ইউজ করতে হবে। অর্থাৎ মানে ক্লাসিক্যাল স্ট্যাটিস্টিক্স মানে যে ম্যাক্সওয়েল বোলজম্যান স্ট্যাটিস্টিক্স, মানে ম্যাক্সওয়েল বোলজম্যান স্ট্যাটিস্টিক্স দিয়ে হবে না ফেরমি ডিটেক বা বোস-আইনস্টাইন স্ট্যাটিস্টিক্স করতে হবে। সেইটা কিন্তু তোমার এই থার্মাল ডি ব্রগলি ওয়েভলেন্থের সঙ্গে ইন্টার পার্টিকেল সেপারেশন, যেটা বেসিক্যালি v/n^1 তাদের কম্পারিজন করে তোমাকে ঠিক করতে হয়। যদি এমন হয় যে মানে ইন্টার পার্টিকেল সেপারেশনটা হচ্ছে অনেক অনেক বেশি দেন দ্য থার্মাল ডি ব্রগলি ওয়েভলেন্থ, তখন ক্লাসিক্যাল স্ট্যাটিস্টিক্স করলেই ঠিক হবে। আর যদি ইন্টার পার্টিকেল সেপারেশন না থার্মাল ডি ব্রগলি ওয়েভলেন্থ একই অর্ডারে হয়ে যায়, তখন তোমাকে কোয়ান্টাম স্ট্যাটিস্টিক্স অর্থাৎ বোস-আইনস্টাইন স্ট্যাটিস্টিক্স বা ফেরমি ডিটেক স্ট্যাটিস্টিক্স ইউজ করতে হয় আর কি। ঠিক আছে, আমি এই থার্মাল ডি ব্রগলি ওয়েভলেন্থ এখন ডিফাইন করে ফেললাম, এর যে সিগনিফিক্যান্স ইত্যাদিগুলো সেটা তুমি ভবিষ্যতে দেখতে পাবে। আচ্ছা, তোমাকে একটা প্রবলেম দিই যেটা বাড়িতে তুমি করবে। ধরো তুমি জাস্ট মানে একটা ভেলোসিটি মেজারমেন্ট করছো, সেই ভেলোসিটি মেজারমেন্টের ভুল হচ্ছে ডেল্টা ভি। তাহলে ইফ ডেল্টা ভি বি দা এরার ইন দা measurement of velocity of a particle, then show that error
in the measurement of de Broglie's wavelength, সেটাকে তুমি লিখতে পারো ডেল্টা ল্যামডা ডেল্টা ভি বাই ভি তার মডুলাস ইন্টু ল্যামডা জিরো, যেখানে ল্যামডা জিরোটা হচ্ছে এইচ ওভার এম ভি জিরো, মানে এক্সাক্ট ভেলোসিটি যদি ভি জিরো থাকতো তার সঙ্গে অ্যাসোসিয়েটেড de Broglie wavelength ল্যামডা জিরো সেটা এইচ ওভার এম ভি জিরো। তাহলে এবারে যদি ভি মেজারমেন্টে যদি তোমার ডেল্টা ভি ভুল হয়, তাহলে তোমার করসপন্ডিংলি ল্যামডা মেজারমেন্টে যেটা ভুল হবে সেটা ডেল্টা ভি বাই ভি ইন্টু ল্যামডা জিরো। এটা তুমি জাস্ট দেখাবে, এটা হোমওয়ার্ক দিলাম, হ্যাঁ, এটা বাড়িতে করবে। আর একটা ধরো যে তুমি দুটো ইলেকট্রোড নিয়েছো, একটা পজিটিভ ইলেকট্রোড আর একটা নেগেটিভ ইলেকট্রোড, আর এর মধ্যে একটা ইলেকট্রোডকে তুমি রেখেছো, ইলেকট্রন যার একটা মাস আছে, ইলেকট্রন রেখেছে যার একটা ধরো মাস আছে, এইটা, হ্যাঁ, মাস অফ দ্য ইলেকট্রন। আচ্ছা, এবারে এই দুটো এন্ডের মধ্যে একটা পোটেনশিয়াল ডিফারেন্স ধরে রাখা হয়েছে। আমি আর সার্কিটটাকে কমপ্লিট করছি না, মানে জাস্ট একটা ধরো একটা পোটেনশিয়াল ডিফারেন্স একটা তোমার আছে, পোটেনশিয়াল ডিফারেন্স ধরে ভিটা ধরে নাও তোমার 1000 ভোল্ট। 1000 ভোল্ট বিভব পার্থক্যের মধ্যে একটা ইলেকট্রন সে বেসিক্যালি হচ্ছে তোমার মুভ করছে। একটা ফটো ইলেকট্রিক এফেক্টও তুমি ভাবতে পারো যে একটা পোটেনশিয়াল ডিফারেন্স রাখা হয় যে একটা ইলেকট্রন বেরোলে সে বেসিক্যালি তোমার মুভ করছে। তাহলে মুভ করে তার একটা পার্টিকুলার ভেলোসিটি থাকবে, তার পার্টিকুলার ভেলোসিটি যদি থাকে সেটাকে সঙ্গে যদি কাইনেটিক এনার্জি সমান করে সেখানে তুমি একটা মোমেন্টাম বের করতে পারবে এবং সেখান থেকে তুমি জাস্ট de Broglie wavelength বের করতে পারবে। তাহলে এই পার্টিকুলার সিস্টেমে তুমি যা কাজ করো যে মানে হোয়াট ইজ দ্য ওয়েভলেন্থ, মানে ওয়েভলেন্থ মানে de Broglie wavelength আর কি, de Broglie wavelength associated to the electron। তাহলে এই একটা পার্টিকুলার প্রবলেম করবে, তুমি জাস্ট কাইনেটিক এনার্জি ই ইন্টু ভি সেটা হচ্ছে পি স্কয়ার বাই টোয়াইস এম তুমি লিখবে, সেখান থেকে পি বের করবে, পি করে তুমি জাস্ট ওয়েভলেন্থটাকে ক্যালকুলেট করবে। আরেকটা ধরো প্রবলেমের কথা বলছি, ধরো জাস্ট একটা অর্ডিনারি কোন একটা পার্টিকেল, হ্যাঁ, সে অর্ডিনারি পার্টিকেল সে তোমার মুভ করছে, ধরো মাসটা আমি বলে দিচ্ছি একটা কিছু জাস্ট 10 গ্রাম কোন একটা মাস এটা। আচ্ছা, এবারে সে তোমার যে ভেলোসিটিতে মুভ করছে একটা স্ট্যান্ডার্ড ভেলোসিটিটা ধরে নাও তোমার লেটস সে এই 100 মিটার করতে হবে না, ভোল্টের মতোই করে 10 মিটার পার সেকেন্ড ধরে, তাহলে একটা ভেলোসিটি যেটা সেটা হচ্ছে 10 মিটার পার সেকেন্ড ধরে, 10 মিটার পার সেকেন্ড এটা। এবারে তার সঙ্গে তুমি জাস্ট এই পার্টিকুলার সিস্টেমের ক্ষেত্রে de Broglie wavelength কত সেইটা জাস্ট তুমি ফর্মুলা বসিয়ে বের করো এটা, এবং করার পরে তারপরে যে কোশ্চেনটা সেটা হচ্ছে কমেন্ট অন দ্য রেজাল্ট। মানে এক্ষেত্রে তুমি যেটা দেখতে পাবে সেটা হচ্ছে de Broglie wavelengthটা ভীষণ ভীষণ ছোট বেরোবে, সেইটা থেকে তুমি জাস্ট মানে আগেরটা ইলেকট্রন সেইখান থেকে তুমি জাস্ট যেটা পেলে রেজাল্টটা সেটা কমেন্ট অন দ্য রেজাল্ট, সেই ইলেকট্রনের সঙ্গে অ্যাসোসিয়েটেড ওয়েভলেন্থটা দেখবে তোমার এমন বেরোবে যে সেক্ষেত্রে ওয়েভ ক্যারেক্টারটা সত্যি খুব ইম্পর্টেন্ট হয়ে পড়বে আর কি, হ্যাঁ, এইটা তোমাকে বলতে হবে। তখন পার্টিকেলটাকে ইলেকট্রনটাকে তোমাকে জাস্ট ক্লাসিক্যাল মেকানিক্স দিয়ে বা নিউটনিয়ান মেকানিক্স দিয়ে চলবে না, তার জন্য আলাদা মেকানিক্স ডেভেলপ করতে হবে। কিন্তু পরেরটার জন্য তুমি যেটা দেখতে পাবে সেটা আমরা বলছিলাম যে ল্যাম্বডাটা খুব খুব ছোট বেরিয়ে যাবে, খুব ছোট বেরিয়ে যাবে বলে তোমাকে বলতে হবে এক্ষেত্রে ওয়েভ ক্যারেক্টারটা অত বেশি ইম্পর্টেন্ট না। আচ্ছা, আর একটা জিনিস তুমি একটু ভেবে রাখবে ভালো করে, সেটা হচ্ছে এই যে আমরা এই যে আলোচনাটাকে করেছি আমি আর সেটা বলবো না, পরের দিন আমি এই জায়গা থেকে বেসিক্যালি শুরু করতে চাইছি। সেটা হচ্ছে এই যে ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি ছিল বলেই হচ্ছে তোমার বেসিক্যালি হাইসেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল আছে। আমরা যখন ইন্ট্রোডাক্টরি ক্লাসটাকে দিয়েছিলাম মানে প্রথম ক্লাস, সেই ফার্স্ট ক্লাসে আমি বলেছিলাম যে ঠিক আছে মানে ক্লাসিক্যাল মেকানিক্স, কোয়ান্টাম মেকানিক্স মানে 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 কিছু কিছু ফেনোমেনন আর কি যেগুলোকে ক্লাসিক্যালি বোঝানো যাচ্ছে না, কোয়ান্টাম মেকানিক্সে বুঝতে হচ্ছে। ক্লাসিক্যালি কেন এক্সপ্লেন করা যাচ্ছে না তাতে বলেছিলাম যে একটা আনসার্টেনিটি প্রিন্সিপাল আছে বলে, অর্থাৎ পার্টিকেলের পজিশন এবং মোমেন্টাম দুটোকে সাইমালটেনিয়াসলি উইথ আরবিট্রারি ফিজিক্যাল মাপা যায় না বলে এটা। আচ্ছা, এবারে কোশ্চেনটা হচ্ছে ঠিক আছে তাহলে তুমি এই যে পজিশন এবং মোমেন্টামটাকে যে সাইমালটেনিয়াস উইথ আরবিট্রারি ফিজিক্যাল মাপা যায় না তার কারণটা কি? তার কারণ ওখানে দেখে বলেছিলাম যে কারণ তোমার একটা ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি আছে বলে। তার মানে ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি থাকা
আর হাইসেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল থাকা, অর্থাৎ পার্টিকেলের পজিশন এবং মোমেন্টামটাকে সাইমালটেনিয়াসলি আরবিট্রারি ফিজিক্যাল মাপতে না পারা, তাদের মধ্যে নিশ্চয়ই একটা কানেকশন আছে, এটা আমিই বলেছি। সেই কানেকশনটাকে তোমাকে এবারে বের করতে হবে। তাহলে জাস্ট তুমি জাস্ট এইভাবে বলো যে যে মানে এক্সপ্লেন হাউ দ্য ডুয়েল character of light leads to Heisenberg uncertainty principle, মানে কেমন করে লাইটের যে ডুয়েল ক্যারেক্টার আর কি, মানে লাইট কোথাও কোথাও ওয়েভ, কোথাও কোথাও পার্টিকেল, তাহলে এক্সপ্লেন হাউ দ্য ডুয়েল ক্যারেক্টার অফ লাইট লিডস টু Heisenberg uncertainty principle, এবং তার সঙ্গে সঙ্গে অ্যাজ ওয়েল অ্যাজ ওয়েভ ক্যারেক্টার অফ, মানে এক কাজ করি তারা, আচ্ছা ঠিক আছে, অ্যাজ ওয়েল অ্যাজ ওয়েভ ক্যারেক্টার অফ পার্টিকেল, সেটাও লিডস টু হাইসেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল। তাহলে এইটা একটুখানি তুমি যখন ভাববে যে লাইটের যদি লাইটটাকে যদি তুমি চিরকাল ওয়েভেই ভাবতে, তার যদি পার্টিকেলের ক্যারেক্টার না ভাবতে, তাহলে কিন্তু আনসার্টেনিটি প্রিন্সিপাল সেরকম থাকতো না। তুমি পজিশন মোমেন্টাম দুটোকেই সাইমালটেনিয়াসলি উইথ আরবিট্রারি ফিজিক্যাল হয়তো মাপতে পারতে বা কিছু একটা, বা একটা পার্টিকেলের সঙ্গে একটা অ্যাসোসিয়েটেড ওয়েভ ক্যারেক্টার আছে, সেইটা তুমি মানছো বা ভাবছো বলেই হচ্ছে দেখবে পজিশন এবং মোমেন্টাম দুটোকে সাইমালটেনিয়াসলি উইথ আরবিট্রারি ফিজিক্যাল মাপা যাবে না, না হলে হয়তো তুমি এক্স্যাক্টলি তার পজিশন মোমেন্টাম মাপতে পারতে। তার মানে এই যে ওয়েভ পার্টিকেল ডুয়েলিটি থাকা, সেটা মানে লাইটের পার্টিকেলের ক্যারেক্টার হতে পারে বা পার্টিকেলের ওয়েভ ক্যারেক্টার থাকতে পারে, যে দিক দিয়ে তুমি ভাবো না কেন, এবং সেইটাই বেসিক্যালি আনসার্টেনিটি প্রিন্সিপালের জন্য রেসপন্সিবল ফ্যাক্টর আর কি, সেইটা তোমাকে একটুখানি ভালো করে বুঝে নিতে হবে। ঠিক আছে, তাহলে এইটা আমরা মোটামুটি একটা সময় হয়ে গেছে। হ্যাঁ বলো বলো বলো। Sir, please explain second number question once again, taking the diagram. Oh, actually, consider an electron which moves under a potential difference of 1000 volt. Okay. Estimate the de Broglie wavelength associated to the electron. Okay, sir. Actually, if an electron moves under a potential difference, then there must have a kinetic energy associated to the electron, which is equal to charge of the electron multiplied by the potential difference. That is, the kinetic energy associated to the electron is 1000 electron volt. Now equate this 1000 electron volt with the kinetic energy of the electron, which is equal to p square by twice m, or half m v square. From this expression, estimate momentum and then put lambda equal to h over p, and you will get the de Broglie wavelength. Okay. বোঝা গেল তো? Yes, sir. Yes, sir. আমরা মোটামুটি আজকে এই যেটা de Broglie ওয়েভ পার্টিকেল ডুয়েলিটির যে জায়গাটা, সেই জায়গাটা যা বোঝানোর চেষ্টা করলাম, তাতে যদি কোথাও কারো কোনো অসুবিধা থাকে তো বলে নাও একটুখানি, কোনো সমস্যা আছে কিনা। স্যার বলছি সানলাইটের যে ফোটন গুলো কনসিডার করব, মানে তাহলে আর্থ সারফেসের অনুযায়ী তো মানে ওই সারফেসটাও তো একই অর্ডারের হবে না, মানে সানের সারফেস আর আর্থের সারফেস অনুযায়ী ওটাও তো সেম অর্ডারের হবে না, তাহলে ওটা মানে ওয়েভ ও তো ওয়েভ, হিসেবে। হ্যাঁ ও তো না সেটা তো মানে ইকুয়াল অর্ডারের কথা, সেটা ওয়েভ তো ওয়েভের মতো আছেই, সেটা কথা মানে কথাটা যে পার্টিকেলের সঙ্গে অ্যাসোসিয়েটেড ওয়েভটা কখন তোমার পার্টিকেলের সঙ্গে অ্যাসোসিয়েটেড ওয়েভটা তোমাকে ধরতে হবে, আবার উল্টো দিকে কোথায় তোমার একটা ওয়েভের সঙ্গে মানে লাইট, ধরো একটা লাইট তার একটা ওয়েভলেন্থ আছে, তার সঙ্গে অ্যাসোসিয়েটেড মোমেন্টাম তোমাকে কখন কনসিডার করতে হবে। যেমন ধরো যদি ইউভি ভিজিবল লাইট যদি কনসিডার করো তুমি, বা মাইক্রোওয়েভ বা আইআর রিজিয়নের লাইট বা রেডিও ওয়েভ যদি তুমি কনসিডার করো, তার ওয়েভলেন্থ এত বেশি হয়, ইন কম্পারিজন ওয়েভলেন্থ এত বেশি হয় যে তার সঙ্গে অ্যাসোসিয়েটেড মোমেন্টাম প্রচন্ড কম হয়। তাহলে মোমেন্টাম যদি কম হয়, ধরো একটা পার্টিকেল এমনি মুভ করছিল, সেখানে তোমার ভিজিবল লাইট পড়ছে, তাহলে ভিজিবল লাইটের সঙ্গে অ্যাসোসিয়েটেড যদি একটা মোমেন্টাম থেকে থাকে, তাহলে একটা পার্টিকেল সে মুভ করছিল, তার মোমেন্টাম মানে সেই পার্টিকেল আর যে তোমার ইউভি ভিজিবল ফোটন মানে বেসিক্যালি ভিজিবল ফোটন, তাদের মধ্যে ধাক্কাধাক্কি হয়ে যাওয়ার জন্য তুমি দেখা গেল যে তুমি একটা পার্টিকুলার মোমেন্টাম নিয়ে যাচ্ছ, তো অন্ধকারে যাচ্ছে, যে একটা গাড়ি চলছে অন্ধকারে যাচ্ছে একটা পার্টিকুলার মোমেন্টাম নিয়ে বা পার্টিকুলার ভেলোসিটি নিয়ে,
এবার দিনের বেলা যাচ্ছে সেখানে তোমার ধর ভিজিবল লাইট পড়েছে, তাহলে কি তোমার গাড়ির গতিবেগ বেড়ে যাবে? এটা হচ্ছে কথা। তো গাড়ির গতিবেগ বেড়ে যেতে পারে বা কমে যেতে পারে অন্ধকারের বদলে আলোতে, তখনই যখন হচ্ছে যে লাইটের সঙ্গে অ্যাসোসিয়েটেড মোমেন্টামটা সেইটা হচ্ছে তোমার নিজের যা মোমেন্টাম তার সঙ্গে কম্পারেবল। তুমি দেখবে যে এক্স রে ফোটন যদি তুমি কনসিডার করো, গামারে যদি কনসিডার করো, তার সঙ্গে অ্যাসোসিয়েটেড ফোটনের মোমেন্টামটা বেশি। কিন্তু তারা যদি কোনো একটা হালকা কোনো একটা পার্টিকেলের মধ্যে পড়ে তার মোমেন্টামটাকে চেঞ্জ করতে পারে। কিন্তু হয় না, তুমি যদি ভিজিবল লাইট দাও বা মাইক্রোওয়েভ রিজিয়নের লাইট দাও বা রেডিওওয়েভ রিজিয়নের লাইট দাও, তার ওয়েভলেন্থ এতটাই বেশি, তার সঙ্গে অ্যাসোসিয়েটেড মোমেন্টাম খুব কম, সে বেসিক্যালি তোমার রিয়েলিস্টিক পার্টিকেলের মোমেন্টামটাকে ডিস্টার্ব করতে পারবে না। তোমাকে ওইটা ওইখান দিয়ে দেখতে হবে। বুঝতে পেরেছো? আচ্ছা স্যার। হ্যাঁ বলো আর কিছু। হ্যালো স্যার, হ্যাঁ বলো। বলছিলাম যেখানে ওই ইলেকট্রনকে ওয়েভ প্যাকেট আপনি বললেন, হ্যাঁ। কিন্তু অ্যাকচুয়ালি তো ওয়েভ প্যাকেটের